আসসালামু আলাইকুম। একটু আমাকে কনফার্ম করেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকমতো? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? ওকে। তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে এন্ডোক্রাইনোলজি নিয়ে। এটা জাস্ট একটা বেসিক মানে ১ম একটা ডেমো ক্লাস। এখানে তেমন কোনো আমরা ডিপ ডাউন কোনো টপিক নিয়ে মানে আমরা করব না। আমরা জাস্ট আজকের ক্লাসটা একটু ইন্টারেকশন দিয়ে করব। আমি জাস্ট মোটামুটিভাবে কয়েকটা কোয়েশ্চেন আজকে এন্ডোক্রাইনোলজির জন্য যেগুলা এমআরসিপি পার্ট 1 এ আসলে রেগুলার বেসিসে আসে, এই টাইপের কিছু প্রশ্নগুলো নিয়ে আজকে আমি বেসিক্যালি আলোচনা করব। আর এর পাশাপাশি আপনাদের সাথেও আমি ওগুলোর অ্যান্সার বা আপনাদের ভিউ কেমন বা ওই বিষয়ে আপনাদের আইডিয়া কেমন ওগুলো সম্পর্কে কিছু কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করব। আর সেই অ্যান্সার গুলো আপনারা পারতপক্ষে ফেসবুক লাইভে লেখার চেষ্টা করবেন এবং ওটার উপর বেসিস করে আমরা মানে ইন্টারেকশন গুলো আজকের ক্লাসে হবে মোটামুটি ভাবে। ঠিক আছে? যেহেতু এমআরসিপি তে কিছু বেসিক পার্ট 1 এর ক্ষেত্রে কিছু বেসিক যে সিস্টেম গুলো থাকে, এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে এন্ডোক্রাইনোলজি। কারণ এন্ডোক্রাইনোলজি থেকে আপনারা মোটামুটি ভাবে 14 টা কোশ্চেন কনফার্ম পাবেন। ঠিক আছে? তাহলে 14 টা কোশ্চেন যদি কনফার্ম মানে আপনারা পার্ট 1 এর ক্ষেত্রে পান এবং এই কোশ্চেন গুলো খুবই বেসিক লেভেলের হয় এবং দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এবং ওদের কমন টপিকের উপর বেসিস করেই হয়। ঠিক আছে? যদি আপনারা মোটামুটি ভাবে একটু ভালো মানে দক্ষতা এন্ডোক্রাইন সম্পর্কে থাকে, তাহলে আশা করা যায় 14 এর মধ্যে কমসে কম 12 থেকে 13 টা কোশ্চেন আপনারা ইজিলি কারেক্ট করতে পারবেন। তো এই টপিক গুলো মোটামুটি ভাবে খুবই কোর কনসেপ্ট থেকে হয় এবং কোর ডায়াগনোসিস যে বিভিন্ন এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে সেগুলো থেকে হয়। ঠিক আছে? তো আমরা ওগুলো নিয়ে একটু আলোচনা করব। আর মোটামুটি আজকে ক্লাসটা আমি সাজিয়েছি 11 টা কোশ্চেন দিয়ে। 11 টা কোশ্চেন এমন খুবই সোজা কোশ্চেন যেগুলো আমরা নরমাল লাইফে ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা কমনলি যে কেসগুলো পাই সেগুলো নিয়ে সাজিয়েছি। এবং আপনারা সবাই আশা করি আমার সাথে অনলাইনে পার্টিসিপেট করার চেষ্টা করবেন এবং অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় এটা নিয়ে একটু ভালো ডিসকাশন হবে। ফ্রুটফুল একটা ডিসকাশন হবে। আচ্ছা তাহলে আমি প্রসিড করছি। ১ম কোশ্চেনে আমি চলে আসছি। ১ম কোশ্চেনটা আমরা একটু ভালো মতো মানে পড়ার চেষ্টা করি যে এখানে কি বলা আছে। এখানে একটু দেখেন ভালো মতো ইয়েগুলো। আমি সবসময় ১ম এ কোশ্চেনটা একবার রিডিং দিব। রিডিং দিয়ে আমি আপনাদের কমেন্টসে সেই কোশ্চেন সম্পর্কে অ্যান্সার যতটুকু আপনারা বুঝছেন ওটা আমরা জানার চেষ্টা করব। তারপর ওই কোশ্চেনটা আমি একটু এক্সপ্লেইন করে দিব। ঠিক আছে? আর এটার মাধ্যমে আশা করা যায় আপনাদের কয়েকটা ডিজিজ সম্পর্কে একটা খুব ভালো কনসেপ্ট ইনিশিয়াল বেসিসে হয়ে যাবে। আর তারপর বাকিটা তো আমরা ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তাহলে প্রথম কোশ্চেনটা আপনারা একটু দেখেন। এ 28 ইয়ার্স ওল্ড আইরিশ ফিমেল কেম টু ইউ মানে ইন এ ডিপার্টমেন্ট উইথ ফ্যাটিক অ্যান্ড বডি এড। ঠিক আছে? সেকেন্ড কমপ্লেনটা হচ্ছে কি শি কমপ্লেন এ বিট টাইটেনিং অফ বাউল ফর সেভারাল মান্থস অ্যান্ড অলসো শি হ্যাড সাম হেয়ার লস ফেস সাম ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন মানে কি ডে টু ডে অ্যাক্টিভিটি সে কনসেন্ট্রেশনে কোনো রকম প্রবলেম ফেস করছে। শি ডিনাইড এনি পাস্ট ইলনেস মানে এটাই তার প্রথম কোনো ইলনেস, এর আগে সে সিগনিফিক্যান্ট কোনো পাস্ট ইলনেস তার ছিল না। অন ফার্দার কোয়ারি শি সেড দ্যাট she was having some heavy period. That means তার হচ্ছে excessive menstrual bleeding হচ্ছে for quite a long time. এখন এইটুকু বেসিস করে তার মানে আমরা কি পাচ্ছি, আপনাদের কিন্তু পরীক্ষায় এই কাজগুলোই করতে হবে যে বেসিক কিছু মানে কমপ্লেন গুলোকে এলাবোরেট করতে হবে। ঠিক আছে? একজন অলরেডি অ্যান্সার দিয়েছেন, আমি আসতেছি সামনে। আচ্ছা তাহলে এখানে একটা আছে ফ্যাটিক, 2 নাম্বার হচ্ছে বডি এক, 3 নাম্বার হচ্ছে টাইটেনিং অফ বাওয়েল, 4 নাম্বার হচ্ছে হেয়ার লস এবং সাথে মেনোরেজিয়া। আপনারা এটা দেখেই সবগুলো একটা ক্লিন আইডিয়া বুঝতে পাচ্ছেন। হতে পারে এটা একটা হাইপোথাইরয়েডিজম দিকে ইন্ডিকেশন করছে। তো আমরা এটার উপরই সন্তুষ্ট হব না, আমরা অন্য অনেক কিছু ফিচার গুলো এক্সক্লুড করব। তারপর আমি দেখি যে আসলে আমি ফার্স্ট একটু অ্যাপ্রোচটা বুঝি যে ফ্যাটিকের লাখ লাখ কারণ আছে, সেগুলো নিয়ে আমার মাথা ঘামানোর এখন কোনো দরকার নাই। 2 নাম্বার বডি একের হাজার হাজার কারণ আছে।
এখন আমি প্রথম কমপ্লেনটা পাচ্ছি কনস্টিপেশন, এটা একটা সিগনিফিক্যান্ট কমপ্লেন। ঠিক আছে, তাহলে কনস্টিপেশন, এন্ড্রোকাইন নিয়ে আলোচনা করছি। এন্ড্রোকাইন ডিসঅর্ডার কনস্টিপেশন করে এমন একটা পসিবিলিটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আরেকটা ইম্পর্টেন্ট পসিবিলিটি হচ্ছে যে কোনো কজে এন্ড্রোকাইন কজ যেখানে ক্যালসিয়াম বেড়ে যায়, তাহলে একটা হাইপোথাইরয়েডিজম, দুইটা হাইপার ক্যালসিমিয়া, এই দুটা কজ এন্ড্রোকাইনের মধ্যে, আপাতত এই দুটোকে মাথায় রাখি। আর 3 নম্বরে হাইপার ক্যালসিমিয়া করে এমন কন্ডিশন ইউজুয়ালি মেনোরেজিয়া করে না, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা সম্ভবত হাইপোথাইরয়েড। তাহলে আমি এখন এক্সামিনেশনে আছি, সেখানে বলছে এখানে হোয়াইট প্যাচেস ওভার স্কিন, জাস্ট এটুকু জেনে রাখেন। লস অফ আউটার থার্ড অফ আইবো, যেটা হাইপোথাইরয়েডিজমে খুবই কমন। আর এখানে দেওয়া হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন রিভিলস লস অফ সেন্সেশন ইন লোয়ার লিম উইথ নন পিটিং ইডিমা। লস অফ সেন্সেশন এখানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি ভাবে পেরিফেরাল নিউরোপ্যাথি। ঠিক আছে, মানে এখানে কোনো পেরিফেরাল নিউরোপ্যাথি আছে যেটা হাইপোথাইরয়েডিজমে খুবই কমন। আর সাথে নন পিটিং ইডিমা, আপনারা জানেন যে একটা নন পিটিং, কারণ হাইপোথাইরয়েডিজমে হচ্ছে গ্লাইকোজামিনো গ্লাইকেন সহ বিভিন্ন কানেকটিভ টিস্যু ম্যাটেরিয়াল কন্ড্রয়টিন এগুলা ডিপোজিশন হয়, ফলে সেটা কখনো পিটিং হয় না। ঠিক আছে, তাহলে এখানে নন পিটিং ইডিমা। এই গেল এই পর্যন্ত আমার হিস্ট্রি আর এক্সামিনেশন। এখন এখানে আলাদা একটা কথা বলছে, শি ওয়াজ টেকিং অ্যামিওডারন ফর হার হার্ট প্রবলেম। হয়তো তার কোনো হার্টে কোনো সমস্যা ছিল যার কারণে সে অ্যামিওডারন খাচ্ছিল, যেটা এখন এক্সক্লুসিভলি ওয়েল কন্ট্রোল। ঠিক আছে, তার মানে এটা এখন ভালো আছে। এখন সে হঠাৎ করে কমপ্লেন করছে চেস্ট পেন আর শর্টনেস অফ ব্রিথ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভাবে হিস্ট্রি। তাহলে আপনারা মোটামুটি অনেকজনই ডায়াগনোসিসটা সুন্দরভাবে লিখেছেন হাইপোথাইরয়েডিজম, কিন্তু এমআরসিপি তে ডায়াগনোসিস করাটা আসলে সবকিছু না। অনেক সময় আপনাকে কোশ্চিনের ডায়াগনোসিসটা ক্লিন কাট বুঝিয়ে দিবে, কিন্তু চাইবে অন্য জিনিস। আচ্ছা, আমি এখন পরবর্তী একটু ইয়েতে আসি। এখানে দেখেন পালস, পালসে ব্র্যাডিকার্ডিয়া আছে, তার মানে হাইপোথাইরয়েডিজমের পক্ষে আরেকটা এভিডেন্স। ব্লাড প্রেশার একটু খেয়াল করে দেখেন, তার ডায়াস্টোলিক বিপিটা একটু বেড়ে গেছে। হাইপোথাইরয়েডিজম এক্সক্লুসিভ আমরা সবাই জানেন ডায়াস্টোলিক বিপিটা বাড়ে। আর এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন যে এমসিভিটা কিন্তু 101। ঠিক আছে, দিব লিপিড প্রোফাইলটা অ্যাবনর্মাল। ঠিক আছে, এখন প্রশ্ন আপনাকে বলছে কনসিডারিং দ্য ডায়াগনোসিস, মানে ডায়াগনোসিস হয়ে গেছে, হোয়াট মে বি দ্য কজ অফ ইট, এটা কারণটা কি? অনেকগুলো কারণ এখানে উল্লেখ করে দিয়েছে। একটা আয়োডিন ডেফিসিয়েন্সি, একটা হাশিমোটোস থাইরয়েডাইটিস, একটা কনজেনিটাল পেন রেড একটা সিনড্রোম আছে সেটা লিখছে, একটা অ্যামিওডারন, আর একটা রিডিউস থাইরয়েডাইটিস। এখন যেটুকু আলোচনা হলো এটুকুর উপর বেসিস করে আপনারা একটু বলেন তো এটা ডায়াগনোসিসটা, কমপ্লিট ডায়াগনোসিসটা কি হবে? যেটুকুর উপর বেসিস করে, মানে এর উপর বেসিস করে এটা কমপ্লিট ডায়াগনোসিসটা কি হবে? আচ্ছা, একজন উত্তর দিয়েছেন অ্যামিওডারন, আরেকজন উত্তর দিয়েছেন অ্যামিওডারন। এটা খুবই চমৎকার একটা ধারণা, কারণ অ্যামিওডারন ইটসেলফ এটা একটা ড্রাগ যেটা আমরা ইনভ্যারিয়েবলি অ্যারিথমিয়াতে ব্যবহার করি, যেটা হাইপোথাইরয়েডিজম করে। এটা আমি অবশ্যই আপনার এই সিচুয়েশনের সাথে অ্যাগ্রি করছি। এখানে একটা কিছু কিছু এখন আমি এই কোশ্চেনের কিছু মানে পিটফলগুলো আপনাদেরকে বলি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, নাও এ ডেজ সে কিন্তু চেস্ট পেন নিয়ে আসছে উইথ শর্টনেস অফ ব্রিথ। কেউ কি বলতে পারবে সেখানে চেস্ট পেন উইথ শর্টনেস অফ ব্রিথটা কি জন্য নিয়ে আসছে? এখানে চেস্ট পেন উইথ শর্টনেস অফ ব্রিথটা কি জন্য নিয়ে আসছে, একজন একটু কাইন্ডলি আমাকে বলবেন। চেস্ট পেনের সাথে আগে তো তার ধরেন এখন হার্ট প্রবলেম ছিল, হার্ট প্রবলেমের সাথে আগে কখনো তার চেস্ট পেন ছিল না, আগে কখনো তার শর্টনেস অফ ব্রিথ ছিল না। এখন নতুন করে সে চেস্ট পেন আর শর্টনেস অফ ব্রিথটা কেন নিয়ে আসছে? আচ্ছা, একজন উত্তর দিয়েছেন অ্যানিমিয়া, এটা অবশ্যই এটা হতে পারে। আচ্ছা, গ্ল্যান্ড বড় হয়ে অবস্ট্রাকশন করতে পারে, এটাও ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে দিই। এখানে সবচাইতে আগে যে কারণ, আপনার তো অবশ্যই অ্যানিমিয়ার কারণে চেস্ট পেন হতে পারে, শর্টনেস অফ ব্রিথ হতে পারে। ঠিক আছে, তারপর গ্ল্যান্ড বড় হলে অবস্ট্রাকশন হলে আপনার এখানে অবস্ট্রাকশনটা উপরের দিকে, তাহলে এখানে ইউজুয়ালি শর্টনেস অফ ব্রিথ হতে পারে, কিন্তু চেস্ট পেনটা আনলাইকলি। এখানে যেটা কমনলি কারণ সেটা হচ্ছে ইফিউশনের জন্য।
ঠিক আছে, ইফিউশন দুই রকম কারণে হতে পারে। একটা আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম ইফিউশন করতে পারে, একটা হচ্ছে প্লুরাল ইফিউশন আর একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। ঠিক আছে, যেহেতু এখানে চেস্ট পেনের সাথে শর্টনেস অফ ব্রিথ, এর ডিফারেন্সিয়াল দুইটা হতে পারে, একটা হচ্ছে প্লুরাল ইফিউশন অথবা পেরিকার্ডিয়াল ইফিউশন। ঠিক আছে, এটা গেল একটা প্রশ্নের উত্তর। আচ্ছা, আপনারা বলেছেন অ্যামিওডারন, ঠিক আছে, সে অ্যামিওডারন নিচ্ছে তার একটা হার্ট প্রবলেমের জন্য, তার ওয়েল কন্ট্রোল, এটা গেল একটা এভিডেন্স অ্যামিওডারনের পক্ষে অ্যান্সারের। বাট একটা ইন্টারেস্টিং কথা এখানে লক্ষ্য করে দেখেন, অন এক্সামিনেশন শি ওয়াজ হ্যাভিং সাম হোয়াইট প্যাচেস ওভার স্কিন, এই কথাটা এখানে উল্লেখ আছে। স্কিনে যদি হোয়াইট প্যাচ থাকে এটা ইন্ডিকেট করে হচ্ছে ভিটিলিগো। ঠিক আছে, এটা ইন্ডিকেট করে ভিটিলিগো। একটা ইন্টারেস্টিং কথা আমি বলি, ভিটিলিগো কিন্তু মোস্ট অফ দা কেসে এটা একটা অটো ইমিউনো ডিজিজ। ঠিক আছে, অটো ইমিউনো ডিজিজের হওয়ার কারণে এটা একটা তাহলে অটো ইমিউনো অ্যাসোসিয়েশনের মধ্যে নাম্বার 1 চলে আসে, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন যে একটা হাইপোথাইরয়েডিজমে যদি মোস্ট কমন কারণ যদি থাকে সেটা হচ্ছে অটো ইমিউনো কারণ, হাসিমটোস থাইরয়েডাইটিস। আপনার যে কোনো পরীক্ষা যখন অ্যাটেন্ড করবেন তখন আপনাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে রাখতে হবে মোস্ট কমন কজটা পরীক্ষায় জানতে চাই। ঠিক আছে, তাহলে যে কোনো ক্ষেত্রে বাই ডিফল্ট হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ হচ্ছে অটো ইমিউনো এন্ড অটো ইমিউনো। তারপর এখানে আবার একটা ক্লু আছে, এখানে ভিটিলিগো আছে। তাহলে এই দুটা ক্লু আরো মোর পাওয়ারফুল এভিডেন্স দেন হচ্ছে অ্যামিওডারন। এখানে এই জন্য অ্যান্সারটা হবে হাসিমটোস থাইরয়েডাইটিস, কারণ মোস্ট কমন কজ হচ্ছে হাসিমটোস। আর সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি খেয়াল করলে দেখেন এখানে হোয়াইট প্যাচেস আছে, যেটা হচ্ছে ভিটিলিগো। ঠিক আছে, সো এভাবে একটু আপনাদের মানে টেকনিক্যালি অ্যান্সার গুলো দিতে হবে। আর এখানে একটা ইন্টারেস্টিং আমার প্রশ্ন একটা আছে, এমসিভি দেখেন 101, এমসিভি 101 হওয়ার কারণ হচ্ছে দুইটা হতে পারে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম ইটসেলফ এমসিভি কে বাড়াতে পারে, আর সেকেন্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি হাইপোথাইরয়েডিজম অটোইমিউনো কারণে হয়, কারণ এই পেশেন্টের ভিটিলিগো আছে, হাইপোথাইরয়েড আছে, দুটাই অটোইমিউনো, তার মানে এর পেশেন্টের আরেকটা কারণও হতে পারে পার্নিশিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, সো এই পেশেন্টের অ্যাসোসিয়েটেড পার্নিশিয়াস অ্যানিমিয়াও থাকতে পারে। সো এই কারণটা আপনাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। ঠিক আছে, যে মানে একটা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট এমসিবি বেড়ে গেছে, দ্যাট ডাজন্ট মিন যে তার থাইরয়েডের সমস্যার কারণে এই সমস্যাটা হতে পারে। এর মানে তার যদি অটোইমিউনো কারণ হয়ে থাকে তাহলে তার পার্নিশিয়াস অ্যানিমিয়াও একটা আমাকে মাথায় রাখতে হবে। কারণ অটোইমিউনো ডিজিজ কখনো একসাথে হয় না, অনেকগুলো সাথে অন্য ডিজিজ গুলোকেও সাথে নিয়ে হতে পারে। আচ্ছা, এখন আমি সেকেন্ড কোশ্চিনে চলে আসি। এটা গেল কোশ্চিন নাম্বার 1। কোশ্চিন নাম্বার 2টা একটু দেখেন, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। একটা 29 বছরের ফিমেল আপনাদের কাছে আসছে লুজ স্টুল নিয়ে, এটা হচ্ছে 1.5 মান্থের। ঠিক আছে, এই লুজ স্টুলটার সাথে তার একটু ওয়েট লস আছে, কিন্তু ইন্টারেস্টিংলি তার অ্যাপেটাইট হচ্ছে অ্যাবসলিউটলি নরমাল। ঠিক আছে, তার মানে একটা 29 বছরের ফিমেল আসছে লুজ স্টুল ফর 1.5 মাস, মানে ক্রনিক একটা লুজ স্টুল ডেভেলপ করে গেছে, যার সাথে তার ওয়েট লস আছে, এটা বুঝলাম, এবং তার অ্যাপেটাইটটা অ্যাবসলিউটলি নরমাল। ঠিক আছে, তাহলে এখন আপনাদের ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে যে একটা পেশেন্টের ওয়েট লস আছে তার সাথে অ্যাপেটাইট নরমাল, এর কিছু কারণ আছে। ঠিক আছে, এমআরসিপির ক্ষেত্রে 4টা কারণ পরীক্ষায় ওরা ইনভ্যারিয়েবলি জানতে চায়। ঠিক আছে, একটা হচ্ছে নাম্বার 1 আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। শুধু ডায়াবেটিস মেলাইটাস কখনো আপনার মানে ওয়েট লসের সাথে অ্যাপেটাইট নরমাল রাখবে না। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস হয় তাহলে ওয়েট লস হবে, সাথে অ্যাপেটাইট ভালো থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডার। ঠিক আছে, থাইরয়েড রিলেটেড প্রবলেম, দ্যাট মিনস থাইরয়েড টক্সিকোসিস। আরেকটা ডিসঅর্ডার আছে ম্যাল অ্যাবজর্পশন। যদি কোনো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে তাহলে এর কনসিকুয়েন্সে পেশেন্টের অ্যাপেটাইট নরমাল থাকবে কিন্তু ওয়েট লস থাকবে। ঠিক আছে, এরকম এই জিনিসটা নিয়ে একটু আমরা আগাই। ঠিক আছে, তাহলে এখন আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে পরবর্তী কথা কি বলা আছে, সে জিপির কাছে কোয়াইট এ ফিউ টাইমস গেছে, কারণ এমআরসিপি যখনই আপনারা দিবেন এখানে ইউকে তে রেফারেল সিস্টেমে জিপি একটা খুব সিগনিফিক্যান্ট পার্ট। ঠিক আছে, তাহলে জিপির কাছে কোয়াইট এ ফিউ টাইমস গেছে, বাট এখানে ইনফেকশন স্ক্রিনিং করছে, টিউবারকুলোসিস দেখছে, সবই নেগেটিভ। ঠিক আছে, যদিও তার ইন্ডিয়ায় যার একটা হিস্ট্রি আছে, যে কোনো এমআরসি পার্টনার যখন প্রিপারেশন নেবেন, আমাদের দেশে তো টিবি একদম মানে কি বলো মুড়ি মুড়কির মতো কমন, ওদের ক্ষেত্রে টিবির সাথে একটা জিনিস লেজুর লাগিয়ে দেয় যে কোনো সাবকন্টিনেন্টে ভিজিটের হিস্ট্রি আছে কিনা, এই জিনিসটা ওরা জানতে চায়। তাহলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, টিউবারকুলোসিসের হিস্ট্রি নেগেটিভ কিন্তু ইন্ডিয়া 1 বছর আগে গেছিল। ঠিক আছে, এখানে আরেকটা কথা দেখেন, শি ইজ ম্যারিড, নাম্বার 1 কথা। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে লিভিং উইথ হার হাজবেন্ড অ্যান্ড হু ইজ হার অনলি পার্টনার। দেখতে খারাপ হলে শোনায় যে ওরা ইউজুয়ালি সবসময় যে কোনো ডায়রিয়ার কেসে, কারণ এইচআইভি ওদের ক্ষেত্রে খুবই কমন একটা ব্যাপার, সো ওরা একটু পার্টনারের হিস্ট্রিটা জানতে চায় যে মাল্টিপল এক্সপোজার এমন কোনো কিছু আছে কিনা। এখন একটা ব্যাপার দেখেন,
এজ অফ হার লাস্ট চাইল্ড হচ্ছে 2 months, মানে তার একটাই বাচ্চা আছে হয়তো 2 months বয়সে। এখানে দেখেন সে কিন্তু কোনো ধরনের ফিভারের কমপ্লেন করে নাই, কোনো ধরনের নেক পেনের কমপ্লেন করে নাই। এই পর্যন্ত হচ্ছে হিস্ট্রি। এর উপর বেসিস করে একজন অলরেডি বলেছেন এটা হচ্ছে থাইরয়েড এক্সেস অথবা হাইপার থাইরয়েডিজমের ফিচার। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি একটু অন এক্সামিনেশন কি কি ফাইন্ডিংস আছে সেটা নিয়ে আমি একটু আসছি। অন এক্সামিনেশন শি ইজ ইরিটেবল, তো সে ইরিটেবল আছে বুঝতে পারলাম। পালসটা একটু বেশির দিকে, বাট 100 ক্রস করেনি, ট্যাকিকার্ডিয়ার মতো মনে হচ্ছে না। ঠিক আছে, ট্রেমোর আছে আউট স্ট্রেচ হ্যান্ডে, ঠিক আছে, ট্রেমোরের মতো একটা ফিচার আছে, কিন্তু এখানে কোনো ধরনের অপথ্যালমোপ্লেজিয়া নাই। ইউজুয়ালি যে কোনো ক্ষেত্রে থাইরয়েড যদি এক্সেস থাকে, এমন কোনো ডিসঅর্ডার থাকে, সেখানে কোনো ধরনের অপথ্যালমোপ্লেজিয়া থাকে। কারণ যে কোনো গ্রেভস ডিজিজে আপনার অপথ্যালমোপ্লেজিয়া বা চোখে দেখতে কোনো রকম সমস্যা হবে। এখানে দেখেন থাইরয়েড গ্ল্যান্ড এ বিট সোয়েলড, মানে একটু থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে, কিন্তু কোনো ব্রুই নাই। ঠিক আছে, এইটুকু বেসিস করে আমি পরের স্লাইডে আগাই। কি বলছে দেখি যে এই পেশেন্টের সেরাম সোডিয়াম হচ্ছে নর্মাল, পটাশিয়ামও একটু লোয়ার রেঞ্জে, বাট এটাও নর্মালি আমি বলবো। ক্লোরাইডটা দেখেন 103, সেরাম টিএসএইচ এটা অসম্ভব লেভেলে সাপ্রেসড। ঠিক আছে, এবং এই পেশেন্টগুলোকে আমরা রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করে দেখি। রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করে দেখার উদ্দেশ্য কি, যে আমি দেখি যে এই পেশেন্টটার যে থাইরয়েড যদি ওভার অ্যাক্টিভ থাকে, সেটা কত পরিমাণে থাইরয়েড কে মানে হচ্ছে আয়োডিনকে আপটেক করছে। যেই পেশেন্টের থাইরয়েড যত অ্যাক্টিভ, সেই পেশেন্ট তত বেশি পরিমাণে রেডিও অ্যাক্টিভ আয়োডিনকে টেনে নিবে নিজের কাছে। এখন এই রিপোর্টটা আমার কাছে অ্যাভেলেবল নাই, তাহলে এর উপর বেসিস করে আমার ডায়াগনোসিসটা কি হবে? এটা কি গ্রেভস হবে? এটা কি পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হবে? এটা কি স্ট্রমা ওভারি হবে? এটা কি এক্সেস আয়োডিন ইনডিউস ওল্ড চাইকফ ইফেক্ট হবে? নাকি এটা নন কমপ্লায়েন্স টু এনি মেডিকেশন হবে? আপনাদের কি মতামত? একটু ডায়াগনোসিসটা একটু একজন বলেন তো, যে লিখেন তো। আচ্ছা, একজন অলরেডি লিখেছে এটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। ভেরি গুড। এটার কিছু কারণ আছে, কারণগুলো আমি একটু ব্যাখ্যা করি। এখানে দেখেন প্রথম ক্ষেত্রে বাই ডিফল্ট, যেমন আমি বললাম অ্যানি হাইপোথাইরয়েডিজম আমার আগে এক্সক্লুড করতে হবে কোনো অটোইমিউনো কজ আছে কিনা। তেমনি অ্যানি কেস অফ হাইপারথাইরয়েডিজম আমাকে আগে শিওর সাফিসিয়েন্টলি এক্সক্লুড করতে হবে এটা গ্রেভস কিনা। ঠিক আছে, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, টিএসএইচ সাপ্রেস, ওকে ফাইন, মানে তার হাইপারথাইরয়েডিজম আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গ্রেভস এর জন্য কিছু প্যাথোগনোমিক ফাইন্ডিংস আছে। সেটা হচ্ছে পেশেন্টের অপথ্যালমোপ্লেজিয়া থাকবে, পেশেন্টের প্রিটিবিয়াল মিক্সিডিমা থাকবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউজুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডটা সোয়েলড থাকে, এটা ডিফিউজ এনলার্জমেন্ট থাকে, এখানে একটু সোয়েলড আছে বাট ওখানে ডিফিউজ এনলার্জমেন্ট থাকে, সাথে ওখানে ব্রুই থাকে। ব্রুই থাকাটা গ্রেভস এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। কারণ যখন থাইরয়েড ওখানে এত পরিমাণে কাজ চলে, যেই জন্য ওই নর্মাল ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হতে হতে একটা ব্রুয়ের মতো সাউন্ড শুনতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে ব্রুই আছে কি নাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে ব্রুইটা অ্যাবসেন্ট আছে, তো এটা একটা ক্লু। ঠিক আছে, আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এখানে তার লুজ স্টুল হচ্ছে 1.5 মাসের, তার শেষ বাচ্চার বয়স হচ্ছে 2 মাস। তার মানে দেখেন বাচ্চা হয়েছে এরপর তার সিমটমটা ডেভেলপ করেছে। আপনারা যদি একটু ইয়ে করে দেখেন, থাইরয়েড বেড়ে যাওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ, যেগুলো আপনারা সব অবশ্যই ক্লাসে পড়বেন, একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। কারণ যখন বাচ্চার একবার ডেলিভারির পরে একটা সাবসিকুয়েন্ট টাইমের মধ্যে থাইরয়েড সিক্রেশনটা টেম্পোরারি লেভেলের বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে একটা এক্সেস থাইরয়েড সিক্রেশন হতে হতে এই পেশেন্টগুলো হয় একটা টাইম পরে হাইপোথাইরয়েডিজম হয়ে নর্মাল হয়ে যায়, নাহলে হাইপোথাইরয়েডিজম হয়ে সারা জীবন পারসিস্ট করে। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল প্রেজেন্টেশন একটা বাচ্চা হয়েছে, পেশেন্টের হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করেছে, আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে এটা কোনো পোস্টপার্টাম থাইরয়েডাইটিস কিনা। সেম পেশেন্ট আপনার পোস্টপার্টাম থাইরয়েডাইটিসের মতোই মনে হচ্ছে, কিন্তু দেখছেন তার অপথ্যালমোপ্লেজিয়া আছে, তার ব্রুই আছে, ঠিক আছে, তার প্রিটিবল মিক্সড এডিমা আছে, তখন কিন্তু আমার ডায়াগনোসিসটা পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হতো না। এরকম কিছু কিছু ক্লু দিয়ে আপনাকে কিন্তু পরীক্ষায় সবসময় টেস্ট করার চেষ্টা করবে। আচ্ছা, ভেরি গুড। আমি এখন পরবর্তী প্রশ্নতে চলে আসি। কোশ্চেন নাম্বার 3। দেখেন আরেকটা প্রশ্ন, এখানে একটু বলা আছে একটা 22 বছরের ওল্ড ফিমেল। ঠিক আছে, 22 বছরের ওল্ড ফিমেল প্রেজেন্টস উইথ হিট টু ইনটলারেন্স। এখানে আমি এতক্ষণ ইন্টেনশনালি কোল্ড আর হিট টলারেন্সের কথা আমি উল্লেখ করিনি, এখানে হিট টলারেন্স উল্লেখ করাই আছে। সাথে দেখেন প্যালপিটেশন আছে, সাথে আনইনটেনশনাল ওয়েট লস আছে। সে কোনো লস অফ অ্যাপেটাইটের কথা এখন পর্যন্ত বলে নাই। ঠিক আছে, আরেকটা ব্যাপার দেখেন, শি রিপোর্টস ইন হ্যাভিং
ভাইরাল ইলনেস, আগে একটা ভাইরাল ইলনেসের কমপ্লেন আছে এবং পেনফুল একটা নেক ছিল 4 সপ্তাহ আগে। এখন তার বিএমআই 22, তার কোনো গয়টার নাই, তার একটা ফাইন ট্রেমর আছে যেটা হতে পারে তার অনেকগুলো কারণে, ঠিক আছে। তো এই পর্যন্ত একটা হিস্ট্রি, মানে একটা পেশেন্টের হিট ইনটলারেন্স, সাথে পালপিটেশন, সাথে ওয়েট লস, সাথে সে কোনো লস অফ অ্যাপেটাইটের কথা বলছে না। তার একটা প্রিভিয়াসলি একটা ভাইরাল ইলনেস ছিল, ভাইরাল ইলনেসের সাথে একটা পেনফুল নেক ছিল, তার এখনো ফাইন ট্রেমর আছে আউটস্ট্রেচ হ্যান্ডে। এর উপর বেসিস করে আপনাদের কি ডায়াগনোসিসটা মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার দিয়েছেন, এটা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস উনি বলতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখানে এরপর আমি একটু আগাই। প্রথম পয়েন্টটা আপনারা দেখেন যে বায়োকেমিক্যাল স্টাডি এখানে অলরেডি করা হয়েছে। ইএসআরটা এই পেশেন্টের ক্ষেত্রে 77, দ্যাট মিনস একটা ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আগে থেকে আছে। এটা গেল একটা, যার কনসিকুয়েন্সে ইএসআরটা এখনো অনেক বেশি। 2 নম্বর পয়েন্টটা আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে ফ্রি টি4টা একটু বেশির দিকে আছে, তার 10 থেকে 28 যদি এই লেভেলে ধরি, আপনাদের পরীক্ষায় সবসময় রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকবে, ওটা নিয়ে মোটেও চিন্তা করেন না। আর টিএসএইচটা সাপ্রেসড আছে, তার সমস্ত ধরনের অ্যান্টিবডি নেগেটিভ। এই পর্যন্ত যে পয়েন্ট অফ ভিউ, এখান থেকে আমরা বুঝতে পারছি এটা একটা থাইরয়েড এক্সেস কন্ডিশন, এমন একটা কন্ডিশন যার কনসিকুয়েন্সে থাইরয়েডটা অনেক বেড়ে গেছে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। গেল নাম্বার 1। তাহলে এই যে থাইরয়েড বেড়ে গেছে, এই পেশেন্টের থাইরয়েড বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে সে থাইরয়েডের ড্রাগ বেশি খাচ্ছে কিনা, যেগুলোর কোনো কথাবার্তা এখানে বলা নাই, নাম্বার 1। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়, তার গ্রেভস এর কোনো ফিচার আছে কিনা। গ্রেভস এর ফিচার হলে তার থাইরয়েডটা এনলার্জ হতো, গয়টার হতো, এমন কোনো কথাবার্তাও এখানে বলা নাই। তারপর তৃতীয় বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় কিছু ইনফেকশনের কনসিকুয়েন্সে থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি পরিমাণে হরমোন রিলিজ করে, ঠিক আছে। এখন দেখেন আপনি হচ্ছে একটা ভাইরাস ইলনেসের হিস্ট্রি পাচ্ছেন, তাহলে হয়তোবা এই ভাইরাস ইলনেসটা থাইরয়েড গ্ল্যান্ডকে টেম্পোরারিলি ড্যামেজ করেছে। এই ড্যামেজের কনসিকুয়েন্সে থাইরয়েড গ্ল্যান্ডে যে হরমোনটা ছিল ওটা টেম্পোরারিলি ভাবে বের হয়ে গেছে, বের হয়ে যার কারণে থাইরয়েডটা বেড়ে গেছে। এটা গেল একটা বিষয়। আর দেখেন এই যে ইনফ্লামেশন, এর কনসিকুয়েন্সে তার পেনফুল নেকটা ডেভেলপ করেছে, ঠিক আছে। তাহলে একটু পরের প্রতি এটা আসি। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা কি গ্রেভস, এটা কি হাসিমোটোস, এটা কি ডিকোয়ারভেন, এটা কি অ্যামিওডারন, নাকি এটা হচ্ছে থাইরয়েড লিম্ফোমা? এটার উপর বেসিস করে অ্যান্সারটা কি হবে বলেন তো? আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছেন ডিকোয়ারভেন। ডিকোয়ারভ্যানের আরেকটা নামই হচ্ছে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, ঠিক আছে, এটা রাইটের নামই সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস। এখন আমি অন্য পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি। সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসে যেটা হয়, যেটা বললাম, একটা ইনফ্লামেশন হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা টেম্পোরারি লেভেলের ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে যা অলরেডি থাইরয়েড হরমোনগুলো স্টোরড ফর্মে ছিল সেগুলো সার্কুলেশনে এসে টেম্পোরারিলি থাইরোটক্সিকোসিসের মতো একটা ফিচার ডেভেলপ করে, ঠিক আছে। এটা যেহেতু একটা ইনফ্লামেশন, একটা টাইম পরে ইনফ্লামেশন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, অটোমেটিক্যালি ভালো হয়ে গেলে এটা অটোমেটিক্যালি সাবসাইড হয়ে যায়। কিন্তু একটাই খারাপ ব্যাপার, যাদের ক্ষেত্রে সিগনিফিকেন্ট থাইরয়েড গ্ল্যান্ডটা ড্যামেজ হয়ে যায় তারা হয়তো সারা জীবনের জন্য হাইপোথাইরয়েডিজম হয়ে যেতে পারে, একটা অল্প অ্যামাউন্টের 60 to 70% পপুলেশনে। এটা নিয়ে একটু বিতর্ক আছে। তো একটা পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হতে পারে, কিন্তু মেনি পেশেন্ট যারা একবার ইনফ্লামেশনটা সাবসাইড করে গেলে এটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়, ঠিক আছে। এটা গেল একটা ইম্পর্টেন্ট বিষয়। পার্থক্য করবো কিভাবে? গ্রেভস যদি হয় তাহলে থাইরয়েডটা এনলার্জড হবে, সাব অ্যাকিউটে থাইরয়েড ইউজুয়ালি এনলার্জড হয় না, নাম্বার 1। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়, গ্রেভসে আমি যখন পেশেন্টকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিব তখন তো গ্রেভসে থাইরয়েড গ্ল্যান্ডটা অসম্ভব লেভেলের অ্যাক্টিভ, অসম্ভব লেভেলের অ্যাক্টিভ হওয়ার কারণে আয়োডিন দিলে এটা সাথে সাথে নিজে নিয়ে নিবে, ঠিক আছে। কিন্তু সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস যদি হয় তাহলে সেই পেশেন্টগুলোকে যখন আমি রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিব তখন এটাকে আয়োডিন দিলেও এটা নিতে চাইবে না, কারণ ওখানে অলরেডি ড্যামেজ হয়ে গেছে, তার থাইরয়েড বের হয়ে গেছে, গ্ল্যান্ডের অবস্থাই খারাপ, তারা
কাজ ঠিক মতো করতে পারছে না, কারণ সেখানে ডিস্ট্রাকশন থেকে প্রচুর পরিমাণে হরমোন বেরিয়ে গেছে, তারা আয়োডিন নিতে চাইবে না। এই জন্য একটা সাবএকিউট থাইরয়েডাইটিসের পেশেন্টের রেডিও অ্যাক্টিভ আয়োডিন করলে আমি দেখবো সেটা লেস আপটেক হচ্ছে। কিন্তু গ্রেপস এর ক্ষেত্রে যদি থাইরয়েড খুবই ভালো কাজ করছে, যে কোনো ক্ষেত্রে কাঁচামাল দিলেই প্রোডাকশন বেড়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন সাবঅ্যাকিউট এন্ড গ্রেপস। সাবঅ্যাকিউট এর নাম হচ্ছে ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিস। 4 নম্বর প্রশ্নতে আসি, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। একটা 45 ইয়ার্স ওল্ড ম্যান কেম, মিস্টার ওয়াই লেখা আছে, কেম উইথ উইকনেস ইন গেটিং আপ ফ্রম সিটিং পজিশন, মানে বোর্ড থেকে হঠাৎ করে দাঁড়ায় থাকতে কোন রকম তার প্রবলেম হচ্ছে, এমন একটা সমস্যা, ঠিক আছে। এবং এর কনসিকুয়েন্সে তার হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে 6 থেকে 7 মাস ধরে, ঠিক আছে। সে ওয়েট গেইন করছে, নাম্বার 1 প্রবলেম। তাহলে একটা ওয়েট গেইন করছে, এটা একটা সিগনিফিক্যান্ট প্রবলেম, ঠিক আছে। বাইল্যাটারাল হ্যান্ডে একটা নামনেস আছে, এবং রিসেন্টলি ফাউন্ড আউট দ্যাট হিজ রিং ইজ নট ফিটিং টু হিজ ফিঙ্গার এনিমোর, মানে তার যে রিংটা তার হাতের মধ্যে আর ফিট করছে না, ঠিক আছে। এই হচ্ছে তার বেসিক প্রবলেম। এখন সে ব্যাকগ্রাউন্ডে সে একটা হেডেকের কমপ্লেন করছে, যেটা অনেক আগে থেকেই হয়তো আছে, যেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অ্যাসোসিয়েটেড উইথ সাম ভিশন প্রবলেম, বিকজ হি গেটস বাম্পস ইনটু থিংস হোয়াইল ওয়াকিং, মানে সে যখনই হাঁটছে তখন সে আশেপাশে কোনো কিছুর সাথে মাথাটা লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে সোজা একটা জায়গা দিয়ে হাঁটছে, আশেপাশের জায়গাতে মাথা লেগে যাচ্ছে, ঠিক আছে, মানে তার সাইড টু সাইডটা প্রপারলি দেখতে পাচ্ছে না, নাম্বার 1। এখন সে একটা ব্লাডি ডায়রিয়ার কমপ্লেন আছে ফর সেভারাল উইকস। নাও হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হার হাজবেন্ড ডিড স্নোরিং অ্যাট নাইট রেগুলারলি, মানে তার হাজবেন্ড প্রতি রাতে রেগুলার বেসিসে এক্সেসিভ নাক ডাকছে, স্নোরিং হচ্ছে। মোর ওভার he recently developed diabetes mellitus and complained loss of libido, এখানে লস অফ লিবিডোর কথাটা উল্লেখ নাই, কমপ্লেন লস অফ লিবিডো, ঠিক আছে, decreased libido for several months and asks whether it is due to diabetes or not, কারণ ডায়াবেটিসের কারণে লিবিডো কমে যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, যে একটা পেশেন্টের তার হচ্ছে রিং ফিঙ্গারের সাইজটাই সবগুলো বড় হয়ে গেছে, হেডেকের কমপ্লেন করছে, ভীষণের একটা সমস্যা আছে, ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে, এবং এক্সেসিভ স্নোরিং এর কমপ্লেন একটা আছে। এরকম একটা পেশেন্ট যদি আপনাদের কাছে আসে, তাহলে আপনারা ফার্স্টে এর উপর বেসিস করে কি চিন্তা করতে পারেন? এর উপর বেসিস করে আপনাদের প্রথম চিন্তা কি আসতে পারে? আচ্ছা, ভেরি গুড, একজন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আরেকজন অ্যান্সার দিয়েছেন আরেকটা, দ্যাটস এক্সিলেন্ট। আচ্ছা, আমি এবার একটু এক্সপ্লেন করি। এখানে দেখেন, প্রথম পয়েন্টটা হচ্ছে সে গেটিং আপ ফ্রম সিটিং পজিশন, এখানে একটা প্রবলেম আছে, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় ইন্টারেস্টিং বিষয় দেখেন, তার কিন্তু হাঁটতে একটা সমস্যা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি। কারণ যদি একটা মানুষের প্রক্সিমাল মাসল কাজ না করে, তখনই সে কিন্তু হঠাৎ করে বসে থেকে দাঁড়াতে পারবে না, চুল আশ্রাইতে পারবে না, ঠিক আছে, এরকম প্রবলেম গুলো থাকবে, তার হাঁটতে অসুবিধা হবে, কারণ তার প্রক্সিমাল মাসল গুলো উইক। প্রক্সিমাল মাসল বলতে বোঝাচ্ছি থাইয়ের মাসল আর এই যে শোল্ডারের মাসল, এগুলো যদি উইক থাকে তাহলে তার হাঁটতে অসুবিধা হবে, চুল আশ্রাতে অসুবিধা হবে, অনেকগুলো সমস্যা হবে। এখানে দেখেন সে ওয়েট গেইন করছে, ঠিক আছে। ওয়েট গেইনের কিছু এন্ড্রোকাইন কজ একটু আপনাদের এখনই আমি বলি। একটা হচ্ছে আমি অলরেডি বলেছি, হাইপোথাইরয়েড। থাইরয়েড যদি কমে যায় তাহলে হচ্ছে ওয়েট গেইন হবে, ঠিক আছে, মানে হাইপোথাইরয়েড, HYPO থাইরয়েড, হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন হয়। 2 নাম্বার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমে ওয়েট গেইন হয়, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালিতে ওয়েট গেইন হয়, ঠিক আছে, জাস্ট নামগুলো শুনে আপাতত। 4 নাম্বার কারণ হচ্ছে ইনসুলিনোমা, ইনসুলিন যদি এক্সেস পরিমাণে তৈরি হয় বা শরীরে যদি ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিন হচ্ছে এক ধরনের অ্যানাবলিক হরমোন, এর কনসিকুয়েন্সও মানুষ ওয়েট গেইন করে। সো এই 4টার উপর কারণ আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় দেখেন, তার এই রিংটা মানে হাতের কোনো আংটি আর ফিঙ্গারে স্যুট করছে না, দ্যাট ইন্ডিকেট করে তার হাতের টিস্যুর গ্রোথ হয়েছে। দ্যাট ইন্ডিকেট, হাত মানে কি, অ্যাক্রাল পার্ট, হাত আর পাকে আমরা বলি অ্যাক্রাল পার্ট। যদি হাতের বা পায়ের টিস্যু যদি গ্রো করে তাহলে সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি, অ্যাক্রাল পার্টের এনলার্জমেন্ট, নাম্বার 1। দ্বিতীয় বিষয় দেখেন, এখানে হাতের পায়ের যদি টিস্যুর পার্টটা এনলার্জ হয়, তাহলে এখানে হাতে ইনভ্যারিবলি নামনেসের কারণ, এটা হচ্ছে কার্পাল টানেলের সিনড্রোমের জন্য। কারণ যখন আপনার টিস্যুগুলো প্রলিফারেশন হবে, ইনভ্যারিবলি এখানে মিডিয়ান নার্ভ যেটা কার্পাল টানেল থেকে ওখানে চাপ দিবে, ফলে পেশেন্টের বাইল্যাটারাল হ্যান্ড নামনেস নিয়ে আসবে, নাম্বার 1।
এখন দেখেন তার হেডেক আছে। এই যে অ্যাক্রোমেগালি, এই যে গ্রোথ হরমোনের বেড়ে যাওয়ার কারণে অ্যাক্রোমেগালি হচ্ছে, এটা কেন হয়? এটা হচ্ছে ব্রেনের কোনো পিটুইটারি টিউমারের জন্য হয়। এই যদি কোনো টিউমার থাকে তার কনসিকুয়েন্সে পেশেন্টের ইনভ্যারিবলি হেডেক থাকবে, একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নাম্বার হচ্ছে কি, এই হেডেক মানে পিটুইটারি টিউমারটা যদি সাইজে বড় হয়ে যায়, এর নিচে থাকে অপটিক কাইজমা, অপটিক কাইজমাতে ইনভ্যারিবলি চাপ দিবে, ফলে পেশেন্টের বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে। এগুলো পরে আপনার ডিটেলস শিখবেন, এত মাথা ঘামানোর দরকার নাই। আরেকটা বিষয় দেখেন, পেশেন্ট রেগুলার স্নোর করছে, স্নোর করার কারণ হচ্ছে অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া। ঠিক আছে, যদি এখানে এখানে জিহ্বাটাও বড় হয়ে যায়, যেটাকে আমরা বলি ম্যাক্রোগ্লোসিয়া, এর কনসিকুয়েন্সে এবং নেক গার্ডটাও বেড়ে যায়, ফলে পেশেন্টের অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া হয়। গ্রোথ হরমোন ডায়াবেটোজেনিক হরমোন, তো ডায়াবেটিসটা ডেভেলপ করবেই। ঠিক আছে, আর গ্রোথ হরমোনে একটা খুব বাজে জিনিস আছে, এটা ব্লাড সরি মানে এটা কিডনি সরি কোলোনিক ক্যান্সারের রিস্কটা বাড়িয়ে দেয়। কারণ এখানে গ্রোথ হরমোন যখন এক্সেস তৈরি হয়, শরীরের বাইরেও বাড়ে, ভেতরেও বাড়ে। ভেতরে বাড়লে একটা টাইম পরে কোলোনিক বিভিন্ন জায়গায় গ্রোথ হতে পারে, অ্যাবনর্মাল গ্রোথ, এখান থেকে পরে ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে। তো এই উপর বেসিস করে আমি পরের দিকে আগাচ্ছি কি ঘটনা। এখন দেখেন তার পালস হচ্ছে 89, চোখে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া আছে, অ্যাবডোমেন এক্সামিনেশনে কিছু পাইনি, তার স্কিনে কিছু ট্যাগ আছে অ্যাবনর্মাল গ্রোথের জন্য। আর যে কোনো ক্ষেত্রে অ্যাক্রোমেগালি সহ বিভিন্ন ডিসঅর্ডারে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হয়। ঠিক আছে, এগুলো কারণগুলো পরবর্তীকালে ইনশাআল্লাহ আমরা সব পড়বে। তাহলে এই জিনিসটা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা ডেফিনিটিভ ডায়াগনোসিস হয়তো এই হিস্ট্রি থেকেই পেয়ে গেছি, এখন আমাকে কোন ইনভেস্টিগেশনটা আর্জেন্ট বেসিসে করতে হবে একটু বলেন তো। এখানে কি আমরা ওজিটিটি করব, না ব্রেনের এমআরআই করব, না সেরাম প্রোল্যাকটিন লেভেল করব, না কোলোনোস্কোপি করব, না নার্ভ কন্ডাকশন স্টাডি করব, না এইচবিওনসি লেভেল করে দেখব? একটু অ্যান্সারের সাথে কি জন্য ওটা করবেন এটা একটু চিন্তা করে লিখবেন। একজন লিখলে বা দুইজন লিখলে আমি পরে আগায় যাব ইনশাল্লাহ। এখানে আমরা নেক্সট কি ইনভেস্টিগেশন করাটা আমার এখানে আর্জেন্টলি দরকার? ডায়াগনোসিস তো আমরা বুঝতেই পারছি, এটা অ্যাক্রাল পার্ট এনলার্জমেন্ট, অ্যাক্রোমেগালির মতো মনে হচ্ছে। আচ্ছা, এমআরআই অফ দ্য ব্রেন এখানে অবশ্যই করা দরকার, কারণ হচ্ছে আমি এখানে যে পিটুইটারি অ্যাডেনোমা যেটা আছে, যেটা এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন করছে, এটাকে একটা আমার কমন আইডিয়া পিটুইটারি পিটুইটারি মানে কোন অ্যাডেনোমা কি অবস্থায় আছে, কতটুকু বড় আছে, আমি এটা এমআরআই অফ ব্রেন করে বুঝতে পারবো। এটা এক্সিলেন্ট, এটা খুবই ভালো। আর কোনো কিছু? ওজিটিটি, ভেরি গুড। ওজিটিটি হচ্ছে আমরা এর মাধ্যমে যখন আমি অ্যাক্রোমেগালির জন্য আমি কোনো টেস্ট করব, এটার কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে ওজিটিটি। কিন্তু এখানে আমরা ওজিটিটিটা অতভাবে ইম্পর্টেন্টলি চিন্তা করছি না, এই কারণে যে কারণটা হচ্ছে এই জন্য আমার অলরেডি ডায়াগনোসিসটা হয়ে গেছে, মানে এখানে সবগুলোই এখানে কনফার্মেটরি ইনভেস্টিগেশন ওজিটিটি, আলাদা কোনো আমাকে আর্জেন্টলি করে আমি বেনিফিট পাবো না। ঠিক আছে, প্রোল্যাকটিন অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ সেই পেশেন্টের কিন্তু লস অফ লিবিডো আছে, আমি বলতে ভুলে গেছি। লস অফ লিবিডোটা কি জন্য? কারণ যখন কোনো পিটুইটারি টিউমার হয়, কমনলি তার সাথে প্রোল্যাকটিন এক্সেস তৈরি হয়। দুই ভাবে হতে পারে, একটা পিটুইটারি টিউমার ইটসেলফ ওখানে প্রোল্যাকটিনও বেশি তৈরি করছে, আর দ্বিতীয় বিষয় এমন কোনো বড় টিউমার তৈরি হয়ে গেছে যে টিউমারটা পিটুইটারি স্টককে কম্প্রেস করছে। পিটুইটারিতে কিন্তু প্রোল্যাকটিন একটাই হরমোন যেটা সবসময় প্রেসারে থাকে, চাপের উপর থাকে, যে পিটুইটারি যে কোনো কিছুই প্রোল্যাকটিনকে বন্ধ করে রাখে, যে না বাবা তুই এখানে আসিস না। তাহলে এই সিচুয়েশনে যদি কোনোভাবে ওই স্টকটাকে কম্প্রেস করে ফেলি, ওই নেগেটিভ ফিডব্যাককে সরিয়ে দিই, প্রোল্যাকটিন বেড়ে যাবে। তো অবশ্যই প্রোল্যাকটিন লেভেল করে দেখবো, বাট এটা আর্জেন্ট না। আর্জেন্ট এখানে দুটা ইনভেস্টিগেশন, আপনারা একটা বলেছেন, দুজন আলাদা আলাদা করে বলেছেন। এখানে দেখেন তার কিন্তু অপটিক কাইজমা কম্প্রেশন আছে। তো একটা হচ্ছে এমআরআই খুবই আর্জেন্টলি করা যেতে পারে, আর একটা হচ্ছে কোলোনোস্কোপি আর্জেন্টলি করা যেতে পারে। কারণ এই পেশেন্টের অলরেডি তার ব্লাডি ডায়রিয়া আছে, তার কিন্তু অলরেডি একটা মিউটোজেনিক পটেনশিয়াল ডেভেলপ হওয়ার পসিবিলিটি আছে। সো সেই পেশেন্টের কোলোনোস্কোপি করে আমাকে দেখতে হবে তার কোনো কোলোনিক কোনো গ্রোথ বা কার্সিনোম আছে কিনা। সো এখানে দুটাই অ্যান্সারকে আমি গ্রহণ করতাম, একটা এমআরআই একটা কোলোনোস্কোপি। ঠিক আছে, বাট একটা যদি করতে চান সেই ক্ষেত্রে কোলোনোস্কোপিটা আমার মনে হয় সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। আর আছে 6টা প্রশ্ন। আচ্ছা দেখেন, একটা 68 ইয়ার্স ওল্ড ফিমেল কেম, নাম টাম বাদ দেন, কনস্টিপেশন ফর 1 মান্থ। ঠিক আছে,
On further query, she said that she had weight loss and thought that probably it is due to polyuria. ঠিক আছে, মানে তার এক্সেস পরিমাণে তার হচ্ছে ইউরিন আউটপুট হচ্ছে, which that had been occurring to her for this time. ঠিক আছে, মানে সে বলছে যে এই যতদিন ধরে তার এই যে ওয়েট লসের সমস্যা, যতদিন ধরে তার কনস্টিপেশনের সমস্যা, ততদিন ধরে তার হচ্ছে পলিউরিয়াও আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, সে হচ্ছে একটা আপার অ্যাবডোমিনাল পেনের কমপ্লেন করছে ফর 1 সপ্তাহ আগে, which was so severe that she needs to get admitted into hospital। ঠিক আছে, তো এটা একটা বিষয়। she did have renal stone twice, মানে তার 2বার রেনাল স্টোনেরও ঘটনা আছে। একবার স্পন্টিনিয়াসলি ইউরিনে পাস করে গেছে, কারণ আমরা জানি যে অধিকাংশ স্টোন ইউরিন দিয়ে পাস করে যায়, যেটা ছোট স্টোন। আর নেক্সট টাইম সে হচ্ছে তাকে লিথোট্রিপসি করা লেগেছে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে কোনো রকম অ্যাবনর্মাল ঘটনা নেই, সিমিলার কোনো অ্যাবনর্মাল ঘটনা নেই। এর উপর বেসিস করে আমি কোন ডায়াগনোসিসটা ফার্স্টে চিন্তা করব? আচ্ছা, এক্সিলেন্ট, একজন অলরেডি অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আমি একটু ফার্স্টে কমপ্লেন গুলো এক্সপ্লেন করি। একটা ব্যাপার দেখেন, পেশেন্টের কনস্টিপেশন আছে, পেশেন্টের ওয়েট লস আছে, 3 নাম্বার বিষয় হচ্ছে পেশেন্টের পলিউরিয়া আছে, পেশেন্টের আপার অ্যাবডোমিনাল পেন আছে, রেনাল স্টোন আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা ফিচার হাইপার ক্যালসিমিয়ার ফিচার। ঠিক আছে, একটা পেশেন্টে যদি হাইপার ক্যালসিমিয়া থাকে, তার 1 নাম্বার ফিচার হতে পারে কনস্টিপেশন, 2 নাম্বার হচ্ছে পলিউরিয়া, 3 নাম্বার তার মুড চেঞ্জ থাকতে পারে, ইরিটেবিলিটি, সাইকোসিস পর্যন্ত ডেভেলপ করতে পারে, তার ওয়েট লস থাকতে পারে, এটা পরের কথা, তার বিভিন্ন জায়গায় স্টোন ডেভেলপ করতে পারে, যেমন রেনাল স্টোন হতে পারে, গলব্লাডার স্টোন হতে পারে। ঠিক আছে, মেনলি রেনাল স্টোনটা খুব এক্সক্লুসিভলি কমন পেশেন্টের সময়, মানে ব্লাডি মানে ওয়াটার মানে ইউরিন আউটপুট নিয়ে আসতে পারে। ঠিক আছে, যে ইউরিন আউটপুটের মধ্যে প্রচুর ব্লাড যাচ্ছে। ঠিক আছে, রেডিশ কালার ইউরিন হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, এখানে আপার অ্যাবডোমিনাল পেন 1 উইক এগো, যেটা এত সিভিয়ার ছিল যাকে হাসপাতালে ভর্তি হওয়া লেগেছে। কাইন্ডলি এটার কেউ ডায়াগনোসিস আমাকে বলতে পারবেন? যে এই যে এত সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন ছিল, যার কনসিকুয়েন্সে তার হাসপাতালে ভর্তি হয়ে লেগেছে, এটা কি কারণে লেগেছে? আচ্ছা, এখানে দেখেন যে কোনো ক্ষেত্রে এক্সেস ক্যালসিয়াম যদি থাকে, জিআইটি তে 2টা চেঞ্জ হয় ইনভ্যারিয়েবলি। একটা যে কোনো পেপটিক আলসার ডিজিজকে অ্যাগ্রেভেট করে, কারণ ক্যালসিয়াম একটা এনজাইমের পটেন অ্যাক্টিভেটর। তাহলে যখনই ক্যালসিয়াম বেড়ে যায়, একটা জিআইটি তে এনজাইম অ্যাক্টিভেট হয়ে তার একটা পেপটিক আলসার ডিজিজ হতে পারে, আর একটা প্যানক্রিয়াটাইটিস হতে পারে। বাট ইউজুয়ালি আমরা একটা জিনিস বলি, পেপটিক আলসার ডিজিজের জন্য যদিও আমাদের বাংলাদেশে অনেক কমন, কিন্তু পেপটিক আলসার হসপিটালে ভর্তি হওয়ার ইউজুয়ালি ইনসিডেন্স কিন্তু ওদের দেশে অত কমন না। যেটা মোস্ট কমন কারণ সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, মানে এতটা রিফ্র্যাক্টরি পেন ছিল যার কারণে তার হাসপাতালে যাওয়া গেছে, দ্যাট মিন্স তার প্যানক্রিয়াটাইটিস আছে। এখন আমি একটু সিবিসি তে চলে আসি। সিবিসি তে আপনারা দেখতেই পাচ্ছেন কি আছে। 1 নাম্বার হচ্ছে সিবিসি কোনো অ্যাবনর্মালিটি নাই, সেরাম লাইপেজ ইনক্রিজ, যেটা বুঝতেই পাচ্ছেন প্যানক্রিয়াটাইটিসের জন্য হয়েছে, কারণ এটা একটা কয়েকটা সপ্তাহখানেক থাকতে পারে। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু, ক্যালসিয়াম বেড়ে গেছে, ফসফেট কমে গেছে, ক্রিয়েটিনিন আর আল্ট্রাসাউন্ড অফ কেওবি নরমাল, মানে আমি আশ্বস্ত হলাম তার এখন কোনো স্টোন নাই। ঠিক আছে, কিন্তু সেরাম ক্রিয়েটিনিনও নরমাল। তাহলে একটা পেশেন্টে দেখেন সেরাম ক্যালসিয়াম বাড়ছে, ফসফেট লেভেল কমে গেছে, এটা ইন্ডিকেট করে কি প্রবলেম, সেটা নিয়ে আমি পরবর্তী স্লাইডে আসি। তাহলে ডায়াগনোসিসটা কি হবে পেশেন্টের? তাহলে আমি একটা হাইপার ক্যালসিমিয়ার ফিচার, যেখানে ক্যালসিয়াম বেশি, ফসফেট কম। ফার্স্টে আমি কি চিন্তা করব? আচ্ছা, ফার্স্টে যেটা আমি এখানে ভাববো সেটা হচ্ছে, ফার্স্টে আমি এখানে কি ভাববো? ফার্স্ট রেট আমি ভাববো এটা হচ্ছে এখানে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ঠিক আছে, কারণগুলো আমি একটু ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে, প্যারাথরমোন হচ্ছে ফসফেট থ্র্যাশিং হরমোন। ঠিক আছে, পিটিএইচ, ফসফেট থ্র্যাশিং হরমোন, মানে ফসফেটকে শরীর থেকে বের করে দেয়, একটা ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এটা গেল, এর জন্য ফসফেট লেভেলটা কম। টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয় একটা লং স্ট্যান্ডিং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কনসিকুয়েন্সে, প্যারাথরমোনটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে যে কনসিকুয়েন্স আছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেটা নিয়ে আমার চিন্তার বিষয় না এখানে। কারণ এখানে তার দেখেন আল্ট্রাসাউন্ড কিন্তু নরমাল আছে, তার মানে তার সিকেডি নাই। সিকেডি না থাকলে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম চিন্তা করা অপরাধ। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কখনোই না।
দেখেন ম্যালিগন্যান্সির পক্ষে এই গত স্লাইডে যেটুকু আলোচনা ছিল একটা কথাবার্তাও বলা নাই, তো এখানে ম্যালিগন্যান্সি হওয়ার সম্ভাবনা খুবই কম। গেল নাম্বার 2। নাম্বার 3 দেখেন এখানে একটা উইলিয়াম সিনড্রোমের কথা বলা হয়েছে, পরীক্ষায় মাঝে মাঝে এরকম কিছু সিনড্রোমের কথা আপনাদের পরীক্ষায় পাবেন। দেখেন উইলিয়াম সিনড্রোমে যেটা হয় এটা বাচ্চাদের হয়, ঠিক আছে। বাচ্চাদের পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে যদি হাইপার ক্যালসিমিয়া থাকে তাহলে সেটার কনসিকুয়েন্সে উইলিয়াম সিনড্রোম বলে। এটা ভেরি মাচ আনকমন কজ এবং এটা চিন্তা করাও এখানে অত ইম্পর্টেন্ট না। এখানে দেখেন প্রশ্নে আরেকটা কথা বলা ছিল ফ্যামিলি হিস্ট্রি নো অ্যাবনর্মালিটি, তার মানে প্রথম কথা ফ্যামিলিয়াল ডিজিজ হওয়ার চান্সেস অনেক কম, ওখানে একটু মানে ওখানে ওটা ডিসকারেজ করে দেওয়া হয়েছে। ম্যালিগন্যান্সির পক্ষে কোনো এভিডেন্স আপনি ওখানে খুঁজে পাবেন না এক্সেপ্ট ওয়েট লস ছাড়া, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, এটা ক্যালসিয়াম জিনের সমস্যার জন্য হয়, যার কনসিকুয়েন্সে শরীরে ক্যালসিয়াম বেশি থাকলেও তারা ইউরিন দিয়ে ক্যালসিয়াম ছাড়তে চায় না। এখন এটা ক্যালসিয়াম সেন্সিং এর সমস্যার জন্য তারা চায় কি যে ও আমার শরীরে তো ক্যালসিয়াম নাই কিন্তু অথচ ক্যালসিয়াম বেশি, বাট রিসেপ্টর সেন্স করছে যে শরীরে ক্যালসিয়াম নাই, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম যদি ইউরিনে কম ছাড়ে সেই পেশেন্টের কি রেনাল স্টোন ডেভেলপ করবে এত সহজে? তো রেনাল স্টোনের রিস্কটা একটু কম, ঠিক আছে। তারপর ফ্যামিলি হিস্ট্রি নাই, সো এটাও আনকমন। অ্যান্সার হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ঠিক আছে। এটা গেল। আর প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েড একটা অ্যাডভান্স এজে মোস্ট কমন কজ অফ হাইপার ক্যালসিমিয়া যে কোনো এজের ক্ষেত্রে। একটা হাইপার ক্যালসিমিয়া যার ফসফেট কম তার অবশ্যই আপনি এই ডিজিজটা ফার্স্টে চিন্তা করবেন। কোশ্চিন নাম্বার 6 আসি। একটা 35 বছরের ওল্ড মিস্টার এক্স কেম উইথ প্রিভিয়াস ডায়াগনোসিস অফ অ্যাক্রোমেগালি, মানে এখানে বলেই দিয়েছে তার একটা অ্যাক্রোমেগালি আছে, ঠিক আছে। অ্যাক্রোমেগালি একটা ঘটনা আছে। তারপর সে একটা আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে যেটা বেশি বেড়ে যাচ্ছে ফাস্টিং এর সময়। দ্যাট মিনস ফাস্টিং এ যদি কোনো পেন ইনক্রিজ করে আমরা সাসপেক্ট করি তার কোনো পেপটিক আলসার ডিজিজ আছে। এখন সে আবার ওয়াটারি স্টুল, লুজ ওয়াটারি স্টুলের কমপ্লেনও করছে। তো একটা অ্যাক্রোমেগালির পেশেন্ট লুজ ওয়াটার স্টুলের কথা বলছে, এখানে কোনো কোনো ব্লাডি ডায়রিয়া এরকম কোনো কথাবার্তা বলছে না। সে বলছে তার ইনক্রিজ ফ্যাটিক আছে, কিছু মেন্টাল চেঞ্জ আছে, ইনক্রিজ ইউরিনেশন আছে, ঠিক আছে। এবং সে চিন্তা করছে ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট ওয়েদার হি হ্যাজ ডেভেলপ ডায়াবেটিক অর নট, ঠিক আছে। এর উপর বেসিস করে যে আপনি এখানে দেখেন তার এখানে ফ্যাটিক আছে, মেন্টাল চেঞ্জ আছে, পলিউরিয়া আছে, মানে তার এখানে হাইপার ক্যালসিমিয়া 3টা ফিচার আছে। তার মানে তার হাইপার ক্যালসিমিয়ার ফিচার আছে, প্লাস এখানে অ্যাক্রোমেগালি আছে, প্লাস এখানে একটু খেয়াল করে দেখেন যে তার গাইনোকোমেশিয়া আছে। গাইনোকোমেশিয়া মেবি এখানে তার অ্যাক্রোমেগালির কনসিকোয়েন্সে, কারণ অ্যাক্রোমেগালির সাথে প্রোলাকটিন বাড়ে, প্রোলাকটিনের কনসিকোয়েন্সে গাইনোকোমেশিয়া হতে পারে। আর একটা র্যাশ আছে যেটা নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইডেমা, এটা আপনি এন্ডোক্রাইনে পড়বেন বিস্তারিত ভাবে, এটাকে হচ্ছে গ্লুকাগন সিক্রেটিং টিউমারের একটা পার্ট, ঠিক আছে। গ্লুকাগনের কথাটা এখন এখানে মনে রাখা তেমন দরকার নেই, ঠিক আছে। এখন এর উপর বেসিস করে আমি যদি পরে আগাই যে তার পালস হচ্ছে 76, বিপি হচ্ছে 120/80, তার হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, তার ইউরিনারি নরমাল, কিডনিতে স্টোন আছে, আপার জিআই এন্ডোস্কোপি প্ল্যান করা আছে। এর উপর বেসিস করে আমাকে একজন বলেন তো কি ডায়াগনোসিসটা এখানে হতে পারে। আচ্ছা আমি পরের স্লাইডে চলে যাই, তারপর একটু আমাকে বলার চেষ্টা করেন। এটা কি প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডিউ টু এক্সেস ক্যালসিয়াম? এটা কি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া? এটা কি গ্লুকাগন সিক্রেটিং টিউমার সাথে জোলিঞ্জার এলিসন সিনড্রোম? হ্যাঁ, এটা কি পিটুইটারি টিউমার নাকি অটোইমিউনো পলিএন্ড্রোক্রাইন সিনড্রোম? পরে আমি ব্যাখ্যা করছি ইজি। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছেন, আর কারো কোনো ধারণা আছে এই প্রশ্ন সম্পর্কে? তারপর আমি এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। ভেরি গুড, আমি একটু এক্সপ্লেন করি। এখন আপনি দেখেন এখানে পেশেন্টের অলরেডি অ্যাক্রোমেগালি আছে, এটা গেল পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে। এখানে তার আপার অ্যাবডোমিনাল পেন আছে যেটা হচ্ছে ফাস্টিং এ খুবই বেড়ে যাচ্ছে এবং তার সাথে তার ওয়াটারি স্টুলও আছে, এটার ব্যাখ্যা আমি লাস্টে দিব। সে এখন ফ্যাটিক হয়েছে, মেন্টাল চেঞ্জ হয়েছে, ইউরিনেশন বেড়ে গেছে, তার মানে এটা তার হাইপার ক্যালসিমিয়া। আর আমি বললাম যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়ার মোস্ট কমন কারণ আমরা চিন্তা করব হাইপার প্যারাথাইরয়েডিজম। তার মানে তার প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম একটা, 2 নম্বরে তার হচ্ছে অ্যাক্রোমেগালি, ঠিক আছে, 2 নম্বরে তার অ্যাক্রোমেগালি, 3 নম্বরে তার দেখেন গ্লুকাগন সিক্রেটিং টিউমারের একটা অস্তিত্ব আছে। আচ্ছা আরেকজন একটু বুদ্ধি করে আমাকে কেউ বলতে পারবেন, খুবই খুশি হব। এখানে তার অ্যাবডোমিনাল পেন যেটা একদম পেপটিক আলসার ডিজিজের মতো, সাথে লুজ স্টুল আছে,
এইটার ব্যাখ্যা যদি আমাকে কেউ একজন দিতে পারেন কাইন্ডলি। কারণ ডায়াগনোসিস অলরেডি আপনারা সবাই মোটামুটি ম্যাক্সিমাম ঠিকই লিখেছেন, ভেরি গুড। আমি জাস্ট আমাকে এটা একটু ব্যাখ্যা দেন, এই ডায়াগনোসিস বেসিস করে এই কথাটার ব্যাখ্যা কি। তার তো হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া হলে তার একটু কনস্টিপেশন হওয়ার কথা ছিল, তার লুজ স্টুল কেন হচ্ছে? হয়তো আপনি হিস্ট্রিলে পাবেন তার আগে একটু কনস্টিপেশনই ছিল, এখন লুজ স্টুল ডেভেলপ করেছে, হঠাৎ করে তার লুজ স্টুলটা কেন? সাথে আবার পেপটিক আলসার ডিজিজের মতো ফিচার, এ কেমন কথা? ভেরি গুড, জোলিঞ্জার এলিসন সিনড্রোম। ঠিক আছে, জোলিঞ্জার এলিসন সিনড্রোম হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার। যদি গ্যাস্ট্রিন এক্সেস পরিমাণে তৈরি হয়, তার কনসিকুয়েন্সে তার পেপটিক আলসার ডিজিজ কনসিকুয়েন্সি হবেই, নাম্বার ওয়ান। ইন্টারেস্টিং কথা বলি, গ্যাস্ট্রিন কিন্তু একটা প্রোকাইনেটিক এজেন্ট, গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায় দেয়। ঠিক আছে, এই জন্য এখানে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ার জন্য তার এখন লুজ স্টুল ডেভেলপ করেছে, ইন স্পাইট অফ তার হাইপার ক্যালসিমিয়া। যেখানে তার হচ্ছে কনস্টিপেশন হওয়ার কথা ছিল, জোলিঞ্জার এলিসন সিনড্রোম একটা পাওয়ারফুল একটা টিউমার, যার কনসিকুয়েন্সে তার হচ্ছে ডায়রিয়া ডেভেলপ করেছে। তার মানে এখানে এখানে তিনটা ঘটনা ঘটছে, একটা অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি ডিউ টু পিটুইটারি টিউমার, নাম্বার ওয়ান। দুই নাম্বার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পেশেন্টের হাইপার প্যারাথাইরয়েডিজম ডিউ টু প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম মোস্ট লাইকলি। ঠিক আছে, আর তিন নাম্বার বিষয় হচ্ছে তার কোনো প্যানক্রিয়াটিক টিউমার হয়েছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, জোলিঞ্জার এলিসন সিনড্রোমের সাথে এই যে গ্লুকাগোনোমা, এটা একটা প্যানক্রিয়াসের টিউমার, জোলিঞ্জার এলিসন সিনড্রোম এটা গ্যাস্ট্রিনের টিউমার। এই তিনটার অ্যাসোসিয়েশনকে বলা হয় মেন টাইপ 1, মানে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 1। এগুলো পরে আমরা আরো ডিটেলস পড়াবো ইনশাল্লাহ। জাস্ট এটুকু জেনে রাখেন যে একটা পেশেন্টের পিটুইটারি টিউমার, এর কনসিকুয়েন্স অ্যাক্রোমেগালি বা যেটাই হোক না কেন, সাথে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এর সাথে তার প্যানক্রিয়াসে ইনক্রিজ লেভেলের গ্লুকাগন সিক্রেটিং অথবা জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এই তিনটার কম্বিনেশন হচ্ছে মেন টাইপ 1। ঠিক আছে, তো এটা মেন টাইপ 1 মানে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 1। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম ইটসেলফ এটা ব্যাখ্যা করতে পারে না, গ্লুকাগোনোমার সাথে জোলিঞ্জার এলিসন সিনড্রোম লাগালে ওটা ব্যাখ্যা করা সম্ভব না। অটোইমিউনো পলি এন্ডোক্রাইন সিনড্রোমে ইউজুয়ালি এটা অটোইমিউনো ডিসঅর্ডার, নাম্বার ওয়ান। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা ক্যান্সার না, তো এটাও আনলাইকলি। আর চার নাম্বার, পিটুইটারি টিউমার ইটসেলফ অ্যাক্রোমেগালি ব্যাখ্যা করতে পারে, প্রোল্যাকটিন এক্সেস ব্যাখ্যা করতে পারে, কিন্তু বাকি সিমটম কখনোই ব্যাখ্যা করা সম্ভব না। তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে আসি। কোশ্চেন নাম্বার 7, এখানে একটু ইন্টারেস্টিং পয়েন্ট আপনারা দেখেন, একটা 56 ইয়ার্স ওল্ড ফিমেল কেম উইথ ওয়েট গেন, যেটা অ্যাবডোমেনে শুধুমাত্র, দ্যাট মিনস তার সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট খুবই ক্যারেক্টারিস্টিক, একটা ডিজিজকে খুব একেবারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। দুই নম্বর পয়েন্টটা দেখেন, তার খুবই সে এখন কনসার্ন হয়ে গেছে, তার শরীরে মাল্টিপল র্যাশ ডেভেলপ করেছে, কারণ শি ডেভেলপ মাল্টিপল ব্লুইশ ওভার হ্যান্ড, চেস্ট অ্যান্ড মাল্টিপল রিং লাইক লেশন, যার সাথে সেন্ট্রাল ক্লিয়ারেন্সও হয়তো আছে, কম্প্যাটিবল উইথ ডার্মাটোফাইট ইনফেকশন, যেটা তার সাথে এর আগে কোনোদিনও হয় নাই, মানে নেভার অকার টু হার, মানে তার 56 বছর বয়সে এগুলা কোনোদিন হয়নি, এখন সব হচ্ছে। এটা গেল একটা বিষয়। এখন দেখেন, সে কফের কমপ্লেন করছে ফর অ্যাবাউট 4 মান্থস, 4 মাস ধরে তার এক্সেসিভ কফ, যার সাথে প্রোডাক্টিভ স্পুটামও মাঝে মাঝে আছে। ঠিক আছে, এবং সে অকেশনালি ব্লাডও নোটিস করেছে। তাকে আপনি ভালো মতো প্রশ্ন করলে সে বলেছে আমার কোনো হেডেক নাই, নাম্বার ওয়ান। হেডেক কি জিনিসটা, হেডেক নাই, নাম্বার ওয়ান। দ্বিতীয় ইম্পর্টেন্ট, তার আগে ছোটবেলা থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যার সাথে সে ইনহেলার খাচ্ছে, অন্য কোনো ড্রাগের কথা এখানে উল্লেখ নাই। এই কথার উপর বেসিস করে এখানে আপনাকে কোন ডায়াগনোসিসটা আপনাদের মনে হচ্ছে একটু কাইন্ডলি আমার সাথে শেয়ার করেন তো। মানে কোন ডায়াগনোসিসটা মনে হচ্ছে এই কথাগুলোর উপর বেসিস করে? তার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, এর জন্য সে ইনহেলার খাচ্ছে, তার কাফ আছে, কাফের সাথে প্রোডাক্টিভ স্পুটাম আছে, আচ্ছা, তার অকেশনে ব্লাডি স্পুটাম আছে। আচ্ছা, এখানে যে মেন ডায়াগনোসিসটা ভেরি গুড, এটা হচ্ছে কুশিং সিনড্রোম। এটা একটাই বোঝার পয়েন্ট, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট, ওয়েট গেন আছে। আপনি আরেকটু ডিপ ডাউন হিস্ট্রি পাবেন তার প্রক্সিমাল উইকনেসও আছে, সে হঠাৎ করে বসে থেকে দাঁড়াতে পারে না, এরকম সমস্যাও আছে। দেখেন তার শরীরে মাল্টিপল ব্রুইজ আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং মাল্টিপল রিং লাইক লেশন আছে, প্রবাবলি এটা ডার্মাটোফাইটের জন্য, ঠিক আছে, বা টিনিয়ার জন্য। এখন এই যে টিনিয়া ইনফেকশন হচ্ছে, আমাদের দেশে না হলে মানে কম্পারেটিভলি একটু ম্যালনারিজ সিচুয়েশন, ইনফেকশনে অনেক প্রোন থাকে, হাইজিন পোর, কিন্তু ওদের দেশে তো এরকম সিচুয়েশন থাকে না। তার মানে ওদের কোনো ইমিউনো সাপ্রেশন ইন্ডিকেশন করে, তার মানে তার ইমিউনো সাপ্রেশন একটা ইম্পর্টেন্ট কারণ, এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি স্টেরয়েডের কারণে হতে পারে। ঠিক আছে,
এখন আমি এই কথার উপর বেসিস করে সামনে আগাচ্ছি, যেটা কুশিং সিনড্রোম হয়তো। তাহলে আমি এর উপর বেসিস করে আমি যদি দেখি তার পালসটা 88, বিপিটা একটু বেশি, ঠিক আছে, তার মুন ফেস আছে, বাফেলো হ্যাম্প আছে। মুন ফেস মানে কি, ফেসটা একটু মুনের চাঁদের মতো ফুলে যাবে। বাফেলো হ্যাম্প মানে কি, ঘাড়ের পিছনে এক্সট্রা প্যাড অফ ফ্যাট থাকবে এবং রেডিশ পার্পল লোয়ার অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকবে, ঠিক আছে। এগুলো সবগুলো স্টেরয়েড এক্সেসের ফিচার। স্টেরয়েড যদি এক্সেস হয় তাহলে সেই ক্ষেত্রে নিউট্রোফিলিয়া হয়, কারণ নিউট্রোফিল গুলো ব্লাড সার্কুলেশনে একদম আপনার হচ্ছে ঝুলে থাকে এরকম ভাবে, ধরেন এন্ডোথেলিয়াল ওয়ালের সাথে মার্জিনেটেড পুল আকারে নিউট্রোফিল গুলো থাকে। স্টেরয়েড করে কি, এই মার্জিনেটেড পুল গুলোকে কেটে ফেলে, ফলে নিউট্রোফিল এক্সেস অ্যামাউন্টে সার্কুলেশনে চলে আসে। তো এই স্টেরয়েড টক্সিসিটির একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে নিউট্রোফিলিয়া। এটা আজীবনের জন্য মনে রাখবেন যে কোনো পরীক্ষার জন্য। তাহলে দেখেন তার হচ্ছে এখানে সোডিয়াম বাড়ছে, পটাশিয়াম একটু কমে গেছে। এটা গেল একটা ইন্টারেস্টিং বিষয়। লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট অলরেডি পজিটিভ। তার মানে এখানে আরো একটা ভালো আইডিয়া আমি এখানে বুঝতে পারছি। এখানে তার হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট আর ইনফেরিয়র নেজাল পিএস মানে পিএসএস মানে হচ্ছে পেট্রোসাল সাইনাস স্যাম্পলিং, এগুলো এখনো রিপোর্ট আমার কাছে আসেনি। এর উপর বেসিস করে আমার ডায়াগনোসিস কি হবে? এটা কি কুশিং ডিজিজ? এটা কি আয়াট্রোজেনিক কুশিং? এটা কি একটোপিক এসিটিএস সিক্রেশন? এটা কি সিউডো কুশিং নাকি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া? আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছেন অলরেডি একটা সাসপিশন থেকে। তারপর আমি আরো এক দুজন অ্যান্সার পেরে আমি এটা নিয়ে প্রসিড করবো এখন। এটা কি অ্যান্সার কি হতে পারে? আচ্ছা, দুইজন অলরেডি বলেছেন একটোপিক অ্যাসিডের সিক্রেশন। অবশ্যই এটা একটোপিক অ্যাসিডের সিক্রেশন। এটা কুশিং, এটাতে কোনো সন্দেহ নাই। এটা দিয়ে আপনাকে ডায়াগনোসিস পরীক্ষা সবসময় জিজ্ঞাসা করবে না, আপনাকে জানতে চাইবে এখানে কুশিংটা কি জন্য হয়েছে। ফার্স্ট ইম্পর্টেন্ট বিষয়, কুশিং যদি পিটুইটারি এক্সেস সিক্রেশনের জন্য হয়, যেগুলো সব আপনাদের বিস্তারিত ইনশাআল্লাহ পড়ানো হবে, তাহলে সেটা হচ্ছে পিটুইটারি কোনো অ্যাডেনোমার জন্য। এখানে দেখেন পেশেন্টের কোনো হেডেক নাই, তার মানে পিটুইটারি অ্যাডেনোমা এখানে একটু ডিসকারেজ করে ফেলেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় দেখেন, তার ব্রঙ্কিয়াল অ্যাজমা ফ্রম চাইল্ডহুড, হয়তো সে ইনহেলার খেত, যেটা ওয়েল কন্ট্রোল অন ইনহেলার, ঠিক আছে। ইউজুয়ালি ইনহেলার লং টাইম খেলে সেটারও আপনার স্টেরয়েড ইনহেলারের কথাও উল্লেখ করা নাই, তাহলে সেটা আইট্রোজেনিক হওয়ার সম্ভাবনা একটু কম্পারেটিভলি কম, নাম্বার টু। নাম্বার থ্রি, আপনারা দেখেন এখানে হচ্ছে সিউডো কুশিং এর জন্য তার ওবেসিটি থাকতে হবে অথবা অ্যালকোহল খাওয়ার ঘটনা থাকতে হবে। এখানে কোনো ধরনের অ্যালকোহল অথবা খাওয়ার কোনো রকম ইনসিডেন্স নাই। অ্যালকোহল খাওয়ার কোনো হিস্ট্রি এখানে আপনি উল্লেখ পাচ্ছেন না। এখানে আপনি কোনো ধরনের ওবেসিটি আগে থেকে ছিল এমন কোনো ঘটনাও পাচ্ছেন না, ঠিক আছে। তার রিসেন্টলি ওয়েট গেইন হয়েছে, তাহলে এটা ইন্ডিকেট করে, যেহেতু এখানে আপনি একটু খেয়াল করে দেখেন তার কাফ আছে, প্রোডাক্টিভ স্পুটাম আছে, ব্লাডি স্পুটামও আছে, তাহলে ইন্ডিকেট করে এখানে কোন রকম কোন প্যাথোলজি আছে। কারণ যে কোনো ব্রঙ্কিয়াল কার্সিনোমা কিছু কিছু হরমোন এক্সেস তৈরি করে, একটা প্যারাথরমোন, একটা এসিটিএইচ। তো এই সকল ক্ষেত্রে যদি স্কোমা সেল কার্সিনোমা হয়, আপনারা পড়বেন বা অলরেডি জানেন, সেই ক্ষেত্রে এক ধরনের হাইপারক্যালসিমিয়া হতে পারে। আবার হচ্ছে অন্য কোনো টিউমার হলে একটোপিক অ্যাসিটিক সিক্রেশন থেকে আপনার কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। তো এটা হচ্ছে একটোপিক অ্যাসিটিক সিক্রেশন। যেহেতু তার হেডেক নাই, এটা কুশিং ডিজিজ না। কুশিং ডিজিজ হচ্ছে এই টাইপের কুশিং সিনড্রোম যেখানে ব্রেনে কোনো প্যাথোলজি থাকে, পিটুইটারিতে কোনো সমস্যা থাকে, তখন কুশিং সিনড্রোমটা কুশিং ডিজিজ। আয়াট্রোজেনিকে ইনহেলার এত সিভিয়ার লেভেলে কমপ্লিকেশন করতে পারে না, আর এখানে বলে না সে কোন ইনহেলার খাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওটা চিন্তা করাটা ওরকম লজিক্যাল কাজ না। এটার ফার্স্ট পসিবিলিটি হচ্ছে একটোপিক অ্যাসিটিক সিক্রেশন। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার একটা ফিচার কুশিং হতে পারে, কিন্তু অন্য কোনো ফিচার এখানে বলা নেই। তো এটা মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া ভেরি মাচ আনলাইকলি। জাস্ট একটা কথা বলে পরবর্তী প্রশ্নে আসবো। ইউজুয়ালি এই সকল ক্ষেত্রে লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট পজিটিভ, ঠিক আছে। যদি আমি হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করতাম, তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা একটোপিক ম্যালিগন্যান্সি অ্যাসোসিয়েটেড কুশিং সিক্রেশন মানে এসিটিএস সিক্রেশন,
এখানে এখানে কখনোই তার হচ্ছে মানে একটোপিক সিক্রেশনে কখনোই ডেক্সামিথাসোন সাপ্রেস করা যাবে না, কিন্তু যদি তার পিটুইটারি সিক্রেশন হতো আমি হাই ডোজ ডেক্সামিথাসোন দিলেই সেটা সাপ্রেস হয়ে যেত। আবার যদি পেট নেজাল স্যাম্পলিং করে দেখতাম পিটুইটারি সিক্রেশন হলে নেজাল স্যাম্পলিং এ আমি লেভেলটা বেশি পেতাম, কিন্তু একটোপিক সিক্রেশনে আমি এই ইনফেরিয়র নেজাল স্যাম্পলিং এ কোনো রকম সিক্রেশন আমি তেমন বেশি উদ্ভব করব না। পিটুইটারি সিক্রেশন থেকেই ইনফেরিয়র নেজাল পেট্রোসাল সাইনাসে স্যাম্পলিং করে আমি বুঝতে পারি। ঠিক আছে, এখানে একজন প্রশ্ন করেছেন ডক্টর উডবি যে একটোপিক ইয়েতে ওয়েট লস হবে কিনা। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা যদিও ম্যালিগনেন্সির কনসিকুয়েন্সে, এখানে তার ওয়েট গেইন যেটা হয়েছে কুশিং সিনড্রোমের স্টেরয়েড এক্সেসের জন্য, তার হচ্ছে ফ্লুইড এন্ড রিটেনশনের জন্য, এই কারণে প্লাস অ্যাবডোমেনে এক্সেস ফ্যাট ডিপোজিশনের জন্য তার হচ্ছে ওয়েট গেইনটা হয়েছে। সেই ক্ষেত্রে ম্যালিগনেন্সি অনেক সময় ইয়ে থাকলে আমরা প্রপারলি ওয়েট গেইনটা ওয়েট লসটা আমি প্রপারলি বুঝতে পারবো না, যেহেতু তার ব্যাকগ্রাউন্ডে এত সিভিয়ার পরিমাণে কুশিং সিনড্রোম ডেভেলপ করেছে। তো এটা একটা বিষয়। এরপর পরবর্তী কোশ্চেনটি যে একটা 22 বছরের ফিমেল আসছে, হোয়াইট ফিমেল, মিসেস ওয়াই, ডিজিনেস আসছে 1 মাস ধরে। সে একটা ফ্যাটিগের কমপ্লেন করে, ওয়েট লসের কমপ্লেন করে, সাথে নশিয়া, অ্যাবডোমিনাল পেন এন্ড অ্যানোরেক্সিয়া নিয়ে আসছে। তার কোনো ধরনের লুজ স্টুল নাই, নেভার কমপ্লেনিং এনি লুজ স্টুল। শি হ্যাজ টাইপ 1 ডায়াবেটিস, 1 ইনসুলিন, শি ইজ টেকিং থাইরক্সিন ট্যাবলেট ফর অ্যাবাউট 2 years. On detail history she mentioned of no period, মানে তার প্রায় 1.5 বছর ধরে কোনো ধরনের পিরিয়ড হয়নি। পালস তার 92। তার বিপিটা একটু খেয়াল করে দেখেন, স্ট্যান্ডিং পজিশনে 120/85, সুপাইন পজিশনে সিগনিফিক্যান্টলি কমে গেছে, মানে 25 আর এখানে হচ্ছে 15, মানে এটা সিগনিফিক্যান্ট পোস্টারাল হাইপোটেনশন। ঠিক আছে, এবং শরীরে কিছু ওরাল ক্যাভিটিতে ব্ল্যাক পিগমেন্টেশন দেখা গেছে। এর উপর বেসিস করে এখানে কি ডায়াগনোসিস হতে পারে একজন আমাকে বলতে পারবেন কাইন্ডলি আপনারা? তার ডিজিনেস আসছে, তার ফ্যাটিগ আছে, তার ওয়েট লস আছে, অ্যাবডোমিনাল পেন আছে কিন্তু কোনো লুজ স্টুল নাই, তার টাইপ 1 ডায়াবেটিস আছে, সে থাইরক্স ট্যাবলেট খাচ্ছে, তার কোনোদিন 1.5 বছরের মধ্যে কোনো পিরিয়ডও হয় না, এবং তার সিগনিফিক্যান্ট পোস্টারাল হাইপোটেনশন আছে, ওরাল ক্যাভিটিতে ব্ল্যাক পিগমেন্টেশন আছে। ওরাল ক্যাভিটিতে ব্ল্যাক পিগমেন্টেশন আছে। আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা, আরেকজন অ্যান্সার দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড। আমি এই উপর বেসিস করে পরে আমি আগালাম। এখন দেখেন এই ক্ষেত্রে সেরাম ইলেকট্রোলাইটটা 128, মানে একটু কম আছে, নাম্বার 1। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন, পটাশিয়ামটা বেড়ে গেছে, মানে সোডিয়ামটা কমে গেছে, পটাশিয়ামটা বেড়ে গেছে। এখানে তার কোনো ধরনের আল্ট্রাসোনোতে অ্যাবনর্মালিটি নেই। ঠিক আছে, তাহলে আমি ডায়াগনোসিসটা কি হবে? এটা কি অ্যাড্রেনাল টিবি হবে, না অটোইমিউনো পলিএন্ড্রোক্রাইন সিনড্রোম হবে, নাকি অটোইমিউনো অ্যাডিসনস হবে, নাকি অ্যাকিউট অ্যাড্রেনাল সাপ্রেশন হবে, নাকি ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম হবে? আচ্ছা, আমি এবার একটু এক্সপ্লেন করি। আপনারা অনেকে অনেক অ্যান্সার দিয়েছেন, অবশ্যই প্রত্যেকটা অ্যান্সারে অনেক লজিক আছে, সবগুলো আমি দেখতে পাচ্ছি। আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, দেখেন উনি মানে কমপ্লেন করছে ডিজিনেস ফর অ্যাবাউট 1 মান্থ ধরে, তার সাথে তার ফ্যাটিক আছে, ওয়েট লস আছে। ঠিক আছে, তাহলে ওয়েট লস আছে, ডিজিনেস আছে। একটা পেশেন্ট, একটা জিনিস একদম একদম অঙ্কের মতো মনে রাখবেন, যে একটা পেশেন্টের ডিজিনেস আছে, ফ্যাটিক আছে, ওয়েট লস আছে, হঠাৎ করে নিয়ে আসছে নশিয়া, অ্যাবডোমিনাল পেন, অ্যানোরেক্সিয়া। ঠিক আছে, যার সিগনিফিক্যান্ট পোস্টারাল হাইপোটেনশন আছে, মুখের মধ্যে কালো পিগমেন্টেশন আছে, এগুলা সবগুলো ফিচার এর পৃথিবীতে একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। কারণ অ্যাডিসনস ডিজিজ মানে অ্যাড্রেনালের কোনো ধরনের সমস্যা। অ্যাড্রেনালে যদি কোনো ধরনের সমস্যা হয়, অ্যাড্রেনালের প্রবলেম হলে, তাহলে দেখেন অ্যাড্রেনাল কাজ করছে না, মানে স্টেরয়েডের অভাব। স্টেরয়েড অভাব হলে তার কিন্তু পোস্টারাল হাইপোটেনশন হবে। যখনই অ্যাডিসনস এর ক্ষেত্রে অ্যাড্রেনাল নাই,
একটোপিক অ্যাসিটিস চলে আসবে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন বাড়ানোর জন্য, কিন্তু এটা তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের তো সমস্যা, এর কনসিকোয়েন্সে সেটা শুধুমাত্র অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কাজ করতে না পেরে স্কিনের বিভিন্ন জায়গায় বা মুখের বিভিন্ন জায়গায় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনকে অ্যাক্টিভেট করে পিগমেন্টেশন দান করবে। তো অ্যাডিসন ডিজিজের ক্ষেত্রে অ্যাড্রিনাল সাপ্রেশন একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে অ্যাবনর্মাল পিগমেন্টেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডিসনস এর ফিচার। বাট এখানে এটা অটোইমিউন ডিজিজ, অ্যাডিসন ডিজিজের মোস্ট কমন কারণ হচ্ছে অটোইমিউন। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, এখানে তার টাইপ 1 ডায়াবেটিসও আছে, তার থাইরক্স ট্যাবলেটও খাচ্ছে, মানে তার হাইপোথাইরয়েডিজম আছে। আর হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কারণ হচ্ছে একটা ইয়াং ফিমেল যার এতগুলো অটোইমিউন ডিজিজ আছে, মানে তার অটোইমিউন হাইপোথাইরয়েডিজম আছে। তাহলে একটা পেশেন্টের অটোইমিউন অ্যাডিসন, অটোইমিউন টাইপ 1 ডায়াবেটিস, অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, সবগুলো ফিচার হচ্ছে অটোইমিউন পলিএন্ড্রোকাইন সিনড্রোম, ঠিক আছে? জাস্ট এটুকু শুনে রাখেন, পরবর্তীকালে ডিটেলস আপনারা করবেন। তো এটা হচ্ছে অটোইমিউন পলিএন্ড্রোকাইন সিনড্রোম, ঠিক আছে? অটোইমিউন অ্যাডিসন এক্সিলেন্ট অ্যান্সার, বাট এটা বাকি টাইপ 1 ডায়াবেটিস আর হচ্ছে হাইপোথাইরয়েডিজমকে এক্সপ্লেন করতে পারে না। অ্যাডেনাল টিবির কোনো রকম ফিচার কথাবার্তা প্রশ্নে উল্লেখ নাই, কাজে ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। অ্যাকিউট অ্যাড্রেনাল সাপ্রেশন তখনই হয় যখন দীর্ঘ সময় ধরে স্টেরয়েড খেতে খেতে হঠাৎ করে আমি স্টেরয়েডটা বন্ধ করে দিই, তখনই হয়। আর একটা মেনিগোকক্কাল সেপসিসের পরে হঠাৎ করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হেমোরেজ হয়ে এখান থেকে অ্যাডিসনসের ফিচার ডেভেলপ হলে তখন সেটাকে ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম বলে। এটা একটা মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিসের কনসিকোয়েন্স হতে পারে, সেই ক্ষেত্রে ওই হিস্ট্রিটুকু আপনারা পরীক্ষা অবশ্যই পাবেন। অ্যান্সার হচ্ছে অ্যাডিসনস অবশ্যই গুড অ্যান্সার, বাট বেস্ট অ্যান্সার হচ্ছে অটোইমিউন পলিএন্ড্রোকাইন সিনড্রোম, পরীক্ষায় এটাই হবে অ্যান্সার। আরেকটা বিষয়, যেহেতু স্টেরয়েড নাই, কাজেই হচ্ছে আপনার এটা তখন ডিটেলস পড়াবো যে স্টেরয়েড এর অভাবে কেন এখানে পটাশিয়াম বেড়ে যায়, কেন এখানে সোডিয়াম কমে যায়। জাস্ট এটুকু জেনে রাখেন আপাতত। আপনারা অনেকেই হয়তো জানেন যে স্টেরয়েড থাকলে এক্সেস স্টেরয়েডে পটাশিয়াম কমে যায়, সোডিয়াম নরমাল থাকে, স্টেরয়েডের অভাবে সোডিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যায়। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা এমআরসিপির জন্য খুবই একটা ইন্টারেস্টিং ও চমৎকার প্রশ্ন, ঠিক আছে? আমি একটু অ্যান্সার কোশ্চেনটা আলোচনা করি। এ 35 ইয়ার্স ওল্ড নার্স, কথাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে রিকারিং লস অফ কনসাসনেস নিয়ে। তার কয়েক সপ্তাহ ধরে বারবার তার কনসাসনেস লস হয়ে যাচ্ছে। তার প্রিভিয়াসলি কোনো ডেমনস্ট্রেবল ইলনেস ছিল না, মানে আগে সম্পূর্ণ ভালো, কোনো সমস্যা নেই। তার হাজবেন্ড বলে দিল তার ওয়াইফ কিছুটা ওয়েট গেইন করেছে লাস্ট ফিউ উইকসে। ওয়ান ফার্দার কোয়ারি ইট ইজ রিভিল দ্যাট এই যে তার যে আনকনসাসনেস ছিল, এই আনকনসাসে একটা টাইমে তার আরবিএসটা 2.5, ঠিক আছে? এরপরে যখনই আমি তাকে ডেক্সট্রো স্যালাইন দিয়েছি, এটা ভালো হয়ে গেছে। এখন তার ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি নরমাল, সেরাম ক্রিয়েটিনিন নরমাল, সেরাম ইলেকট্রোলাইট নরমাল, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন নরমাল, ঠিক আছে? তার মানে একটা পেশেন্টের রিকারেন্ট লস অফ কনসাসনেস, যেটা আমি দেখে বুঝতে পারছি তার হয়তো হাইপোগ্লাইসিমিয়া এই কনসাসনেসের সাথে, লস অফ কনসাসনেসের সাথে ছিল। আবার এখানে খেয়াল করে দেখেন তার ওয়েট গেন আছে, ঠিক আছে? এইটা মিলে আপনার কোন ডায়াগনোসিসটা মনে হচ্ছে আপনাদের বলেন তো একটু কাইন্ডলি। একটা পেশেন্টের রিকারেন্ট লস অফ কনসাসনেস, যার আগে কোনো ইয়ে ছিল না, ইলনেস ছিল না, যার হচ্ছে কিছুটা ওয়েট গেন আছে, এবং এই কেন জানি এই আনকনসাসনেসটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য এরকম কথাবার্তা মনে হচ্ছে, কারণ তার একটা সিঙ্গেল টাইমে তার আরবিএসটা 2.5 ছিল। এই ঘটনা কেন ঘটছে, কি মনে হয় বলেন তো? একজন আপনাদের অ্যান্সারটা বা যে কনসেপ্টটা শেয়ার করেন, তারপর আমি আগাবো। আচ্ছা, ভেরি গুড। একজন ইনসুলিনোমা বলেছেন, দ্যাটস এক্সিলেন্ট। আর একজন ইনসুলিনোমা বলেছেন। আর কোনো আইডিয়া দিতে পারবেন? আচ্ছা, তাহলে আমি আগাই। দুজন অ্যান্সার দিয়েছেন, ভেরি চমৎকার অ্যান্সার। একজন ফ্যাক্টিশিয়াস দিছে, এক্সিলেন্ট, খুবই খুশি হলাম। আরেকজন ইনসুলিনোমা বলছে, ভেরি গুড। আচ্ছা, আমি একটু আগাই তাহলে। দেখেন এখানে তার বেসলাইন ইনসুলিনটা বেড়ে গেছে, মানে আমি এখানে ব্লাড লেভেলে দেখলাম ইনসুলিনটা তার অনেক বড়, ঠিক আছে, বেশি। 2 নাম্বার, তার সি পেপটাইডটাও বেড়ে গেছে। আরবিএস এর কথা এখানে ভুলে যান, এটা আলোচনা এখানে করছি না। তাহলে তার ইনসুলিন বেশি, সি পেপটাইড বেশি। তাহলে একটা পেশেন্টের একই সাথে ইনসুলিন, সি পেপটাইড ওই সকল কন্ডিশনে বেড়ে যেতে পারে যখন শরীরের মধ্য থেকে ইনসুলিন তৈরি হচ্ছে। কারণ ধরেন এটা এটা বিটা সেল, বিটা সেল যখন ইনসুলিন তৈরি করবে তখনই বিটা সেলের এর মধ্যে থেকে ইনসুলিনটাও বাড়বে, এর সাথে সি পেপটাইডও বাড়বে। কারণ শরীর থেকে যখন ইনসুলিন তৈরি হবে ওটার কনসিকুয়েন্সেই ইনসুলিনের সাথে সি পেপটাইড বাবা তুমিও হয়েও যাবে।
ইনসুলিনের সাথে সি পেপটাইডও যাবে, ঠিক আছে? যদি আমি ইনসুলিন ফ্যাকটিশিয়াস কারণে ইনসুলিন আমি নিজে নিতাম, তাহলে আমার শরীরে শুধু ইনসুলিন লেভেলটাই বাড়তো, কিন্তু আমার এন্ডোজেনাস শরীরের ভেতর থেকে ইনসুলিন সিক্রেট হতো না, কারণ আমি বাইরে থেকে ইনসুলিন নিচ্ছি। অটোমেটিক্যালি শরীরের ইনসুলিন সাপ্রেস থাকতো, কোনো সি পেপটাইড থাকতো না। তাহলে সি পেপটাইড বাড়ার ইন্ডিকেশন হচ্ছে শরীরের ভেতর থেকে তার ইনসুলিন তৈরি হচ্ছে, ঠিক আছে? শরীরের ভিতরে ইনসুলিন তৈরি হচ্ছে, বাইরে থেকে ইনসুলিন নিলে ইনসুলিন বাড়তো, বাট সি পেপটাইড জীবনে বাড়তো না। তাহলে এখানে ইনসুলিন অ্যাবিউজটা ভেরি মাচ আনলাইক, ঠিক আছে? নেসিডিওব্লাস্টোমা বাচ্চাদের ক্ষেত্রে একটা টিউমার, ঠিক আছে? এটা আইলেট সেলে, এটা অত সিগনিফিকেন্ট না, এটা আপনার চিন্তাও করবে না, কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ারও চিন্তা ভাবনা করবেন আপাতত। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় অ্যাডিসনস। অ্যাডিসনসে হাইপোগ্লাইসিমিয়া কমন, অ্যাগ্রিড। মানে লস অফ কনসাসনেসও কমন, অ্যাগ্রিড। কিন্তু লস অফ কনসাসনেস মেনলি হয় পোস্টারাল হাইপোটেনশন, বাট অ্যাডিসনসে ইউজুয়ালি মানে কমনলি মানে এই সিচুয়েশন সাথে অত ফিট করছে না, প্লাস অ্যাডিসনের অন্যান্য ফিচারও এর মধ্যে উল্লেখ নাই। এখন ইনসুলিনোমা একটা গুড অপশন। আর একটু খেয়াল করে দেখেন গ্লিকাজাইড অ্যাবিউজ। গ্লিকাজাইড কি কাজ করে? গ্লিকাজাইড কি শরীরের মধ্যে ইনসুলিন আকারে যায়? এটা তো শরীরের মধ্যে ইনসুলিন আকারে যায় না, এটা শরীরের মধ্যে যে শরীরের ইনসুলিন প্রোডাকশনটাকে ইনক্রিজ করে। এই জন্য এটাকে আমরা বলি ইনসুলিন সিক্রেটাগক্স, কারণ এটা সেলের ডিপোলারাইজেশন করে আলটিমেটলি বিটা সেল থেকে ইনসুলিন বেশি তৈরি করে, ঠিক আছে? গ্লিকাজাইড তো সালফোনাইল ইউরিয়া, এগুলো তো ইনসুলিন সিক্রেট করে শরীরের ভেতর থেকেই। শরীরের ভেতরে ইনসুলিন থাকলেই তো সিক্রেট করবে, তাই না? তাহলে দেখেন বেসড অন হিস্ট্রি, মানে গ্লিকাজাইড কিন্তু আলটিমেটলি শরীরের মধ্যে যে, যেটা আমি বোঝাতে চাচ্ছি, শরীরের ইনসুলিনই বেশি তৈরি করবে, আলাদা করে নতুন কোনো ইনসুলিন তৈরি করবে না, ওটা শরীরের মধ্যকার ইনসুলিনই বেশি তৈরি করবে। তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে বলি, এখানে কিন্তু ইনসুলিনোমা ভেরি গুড অ্যান্সার, বাট এখানে নার্স কথাটা উল্লেখ আছে। নার্স কথাটা উল্লেখ আছে মানেই তার কাছে গ্লিকাজাইড সহ ইনসুলিনের হসপিটালে অ্যাক্সেস আছে, এরকম আমি ধরে নিব। আমাদের মতো তো ওদের যেখানে সেখানে ইনসুলিন অ্যান্টিবায়োটিক দোকানে দোকানে পাওয়া যায় না, কাজে আমাদের সবারই এক্সপোজ থাকে। ওদের ক্ষেত্রে তো ইউজুয়ালি হসপিটাল সেটিংসে কমনলি, অথবা ফ্যামিলিতে যারা ব্যবহার করছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে। তো নার্স কথাটা উল্লেখ এখানে ইন্টেনশনালি করা হয়েছে, ঠিক আছে? আর দেখাচ্ছে এখানে কোনো তার ডেমনস্ট্রেবল ইলনেস নাই, বোঝাচ্ছে কি যে তার প্রিভিয়াসলি কোনো রকম ইলনেস ছিল না, বাট দ্যাট ডাজন্ট মিন যে তার নতুন করে ইনসুলিনোমা হবে না। ইনসুলিনোমা ভেরি গুড অ্যান্সার, বাট এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে গ্লিকাজাইড অ্যাবিউস, বিকজ সে একজন নার্স। তো অকুপেশনটাকে এখানে আমাকে মাথায় রাখতে হবে। সো অ্যান্সার এখানে ফ্যাকটিশিয়াসই হবে, বাট ডিউ টু গ্লিকাজাইড অ্যাবিউস, নট ইনসুলিন অ্যাবিউস। কারণ ইনসুলিন অ্যাবিউসে আপনার সি পেপটাইড বাড়তো না, এখানে ইনসুলিন বাড়তে পারে, সি পেপটাইড বাড়তে পারে কেবলমাত্র এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশনে। আর এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন কেবলমাত্র ইনসুলিন সিক্রেটিং টিউমার, যেটা ইনসুলিনোমা অথবা গ্লিকাজাইড অ্যাবিউজে সম্ভব হতে পারে। তো এটার অ্যান্সার হচ্ছে গ্লিকাজাইড অ্যাবিউজ। এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, আর দুটো প্রশ্ন, বেশি আলোচনা করাটা উচিত না। আচ্ছা, এখানে একটু দেখেন যে এ 33 ইয়ার্স ওল্ড ফিমেল কেম উইথ ফ্যাটিক ফর সেভারাল মান্থস হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া, মানে ফ্যাটিকের সাথে তার অ্যানোরেক্সিয়া আছে, এবং তার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন তার লস অফ লিবিডো আছে উইথ লস অফ পিউবিক হেয়ার, ঠিক আছে? লস অফ লিবিডো উইথ লস অফ পিউবিক হেয়ার। তার এখন কোল্ড ইনটলারেন্স আছে, কনস্টিপেশন আছে। কোল্ড ইনটলারেন্স আর কনস্টিপেশন যখনই আপনারা খেয়াল করেন দ্যাট মিনস এটা হাইপোথাইরয়েডিজমের কোন রকম ফিচার। ফ্যামিলিতে এরকম কোনো সিমিলিয়ার ফিচার নাই। তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে একটাই বিষয়, তার একটা বাচ্চা আছে যার বয়স হচ্ছে 10 মাস। এখানে আমরা পালসটা একটু খেয়াল করে দেখেন, পালসটা অনেক কম, সরি পালসটাও কম। তার হচ্ছে এটা বিপি, সরি তার বিপিটাও অনেক কম, তার বিপিও কম পালসও কম। সিবিসিতে তার অ্যানিমিয়া আছে, সোডিয়াম কম, পটাশিয়াম বেশি। তাহলে দেখেন তার ফ্যাটিক আছে, অ্যানোরেক্সিয়া আছে, মানে ফ্যাটিক অনেকগুলো, যে কোনো হরমোন ডেফিসিয়েন্সিতে আপনার হচ্ছে হাইপোথাইরয়েডিজমে ফ্যাটিক হতে পারে, অ্যাক্রোমেগালিতে ফ্যাটিক হতে পারে, পুশিং যদি হয় সেটার কনসিকুয়েন্সে ফ্যাটিক হতে পারে। ফ্যাটিক করে না আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে ফ্যাটিক হতে পারে। ফ্যাটিক করে না এমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার আসলে খুব কম আছে সত্যি কথা বলতে গেলে। তারপর দেখেন এখানে হাইপোথাইরয়েডিজম এক্সক্লুসিভলি কিছু ফিচার আছে, কোল্ড ইনটলারেন্স আর কনস্টিপেশন। তো ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা নাই। প্লাস তার লিবিডো কমে গেছে, লস অফ পিউবিক হেয়ার আছে। এই কথাগুলোর উপর বেসিস করে কোন ডিজিজ আপনাদের মাথায় আসে? একটু শেয়ার করেন তো কি মনে হচ্ছে।
এই কথাগুলোর উপর বেসিস করে যে পেশেন্ট একটা হাইপোথাইরয়েডিজমের কিছু ফিচার আমি দেখতে পাচ্ছি, তার লিবিডো কমে গেছে, তার ফ্যাটিগো আছে, তার পালসও কিছুটা কমে গেছে। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে, সলিড অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। আরো কোনো অ্যান্সার, আরো কোনো কনসেপ্ট? প্যান হাইপোপিটুইটারিজম, ভেরি এক্সিলেন্ট। কারণ এখানে অনেকগুলো থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির ফিচার, অনেকগুলো হরমোন ডেফিসিয়েন্সি ফিচার পাচ্ছি এখানে। হাইপোথাইরয়েডিজম খুঁজে পাচ্ছি, সেক্স হরমোন কমে যাওয়ার কিছু ফিচার চলে আসছে এখানে। আমার মনে হচ্ছে তার স্টেরয়েড ডেফিসিয়েন্সি মানে অ্যাড্রেনালের কমে যাওয়ার ফিচারও কিছু কিছু চলে আসছে। তো এটা আলটিমেটলি একটা ক্লাসিক্যাল কেস অফ হাইপোপিটুইটারিজম। ঠিক আছে, তাহলে আমি একটু পরের স্লাইডে আসি। এখানে একটা এক্সট্রা একটা পয়েন্ট দেখেন খেয়াল করে, যে সেরাম টিএসএইচটা একটু বেশি, মানে এখানে ইন্ডিকেট হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তাহলে এখানে দেখেন ডায়াগনোসিসে হাইপোথাইরয়েডিজম দিয়ে আপনি খালি টিএসএইচ বাড়াটা এক্সপ্লেন করতে পারবেন, কোল্ড ইন্টরনেসটা এক্সপ্লেন করতে পারবেন, ফ্যাটিকটাও ধরেন ধরে বেঁধে এক্সপ্লেন করতে পারবেন, কনস্টিপেশন এক্সপ্লেন করতে পারবেন। বাট তার যে সেক্স হরমোন ডেফিসিয়েন্সির কারণে লিবিডো কমে গেছে, পিউবিক হেয়ার চলে গেছে, এগুলো এক্সপ্লেনেশন সম্ভব না, নাম্বার ওয়ান। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়, তার যে সোডিয়াম কমে গেছে, তার পটাশিয়াম বেড়ে গেছে, এগুলো আপনি এক্সপ্লেন করতে পারবেন না। সেকেন্ড ইস্যুটা দেখেন অ্যাডিসনস। অ্যাডিসনস দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন তার হচ্ছে যে যে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারবেন। অ্যাডিসনস দিয়ে এক্সপ্লেন করতে পারবেন যে তার ফ্যাটিক আছে, অ্যাডিসন দিয়ে এক্সপ্লেন করতে পারবেন। তার সোডিয়াম কমে গেছে, পটাশিয়াম বেড়ে গেছে, অ্যাডিসনস দিয়ে এক্সপ্লেন করতে পারবেন, এক্সিলেন্ট। বাট অ্যাডিসন দিয়ে আপনি কনস্টিপেশন এক্সপ্লেন করতে পারবেন না, কোল্ড ইনটলারেন্স এক্সপ্লেন করতে পারবেন না। অ্যাডিসনসের যদি মেয়েদের ক্ষেত্রে অ্যাড্রেনাল হরমোন থেকে, কারণ মেয়েদের যে আপনার অ্যান্ড্রোজেন আসে, কারণ অ্যান্ড্রোজেনের প্রভাবে পিউবিক হেয়ার ডেভেলপ করে। ঠিক আছে, ছেলেদের অ্যান্ড্রোজেনটা ইউজুয়ালি ম্যাক্সিমাম আসে হচ্ছে আপনার টেস্টিস থেকে, তো মেয়েদের অ্যান্ড্রোজেনটা পুরোপুরি আসে অ্যাড্রেনাল কর্টেক্সের সেক্স কর্টিকয়েড হরমোন থেকে, মানে জোনা রেটিকুলারিস থেকে। কিন্তু যদি অ্যাড্রেনাল হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাহলে মেয়েদের অ্যান্ড্রোজেন চলে যায়, ফলে পিউবিক হেয়ারও চলে যায়। ঠিক আছে, তাহলে ওইটা এক্সপ্লেন করা সম্ভব অ্যাডিসনস দিয়ে। বাট কনস্টিপেশন, কোল্ড ইনটলারেন্স, কিন্তু লস অফ লিবিডো, এগুলা আপনি এক্সপ্লেন করতে পারবেন না। এগুলা এক্সপ্লেন করতে পারবেন দুইটা ডিজিজ দিয়ে, প্যান হাইপোপিটুইটারিজম আর একটা হচ্ছে শিহান সিনড্রোম। ঠিক আছে, এখানে এটা অবশ্যই প্যান হাইপোপিটুইটারিজমের কেস। যারা যারা এটা বলছেন অবশ্যই এটা নিয়ে কোনো রকম আমার দ্বিমত নাই। বাট এখানে একটা পয়েন্ট আপনাকে খেয়াল করতে হবে, এই পয়েন্টগুলোই আস্তে আস্তে আপনারা পরীক্ষা জাস্ট ম্যাচুরিটি। ঠিক আছে, আপনাদের জাস্ট এই জিনিসগুলো আস্তে আস্তে ম্যাচিউরড আকারে এক্সপ্লেন করতে হবে, যেটা আপনাদের এখানে আমাদের ইনশাল্লাহ আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করব। দেখেন এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে তার এই কমপ্লেনটা 8-9 মাসের এবং তার একটা চিলড্রেন যার বয়স হচ্ছে 10 মাস। অনেক সময় খালি এই ক্লুটাই দিবে, এটা বলবে না যে আপনার তার সিভিয়ার পোস্টপার্টাম হেমোরেজ হয়েছে, যার কারণে অ্যান্টিরিয়র পিটুইটারিটা ইনফ্রাকশন হয়েছে, ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে এই অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন সিক্রেশন গুলো কমে গেছে। এটা সবসময় বলবে না, আপনাকে জাস্ট একটা পয়েন্ট দিয়ে বলবে, যেটা আপনাকে ক্লু করবে হ্যাঁ বাচ্চাটা হওয়ার পরে সিমটম গুলো আস্তে আস্তে ডেভেলপ করেছে, তার মানে এটা শিহান সিনড্রোম তো না। এটা গেল একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয়, হঠাৎ করে এই এজের মানুষের প্যান হাইপোপিটুইটারিজম ডেভেলপ করাটা খুব আনলাইকলি, যে তার একটা বাচ্চা ছিল। প্যান হাইপোপিটুইটারিজম ইউজুয়ালি যে কারণে হয় এটা ইয়াং এজে হয় খুব কমনলি, এমন না যে হবে না, কিন্তু এই এজে অত কমন ডায়াগনোসিস না। এখানে বেস্ট ডায়াগনোসিস হচ্ছে শিহান সিনড্রোম, এবং এটা পরীক্ষা কিন্তু ইনভ্যারিয়েবলি পার্ট 1 পার্ট 2 সব জায়গায় এই জিনিসটা নলেজটা টেস্ট করে। ডায়াগনোসিস হচ্ছে শিহান সিনড্রোম। ঠিক আছে, যেটা হচ্ছে ইস্কিমিক পোস্টপার্টাম, সরি, অ্যান্টিরিয়র পিটুইটারি নেক্রোসিস ফলোইং পিপিএইচ। তাহলে আমি একটু লাস্ট কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এটা আমি অত চাই না, একটু ডায়াগনোসিসটা আমি আপনাদের কাছে জানতে চাইবো। তার আগে আমার কাছে একটু হিস্ট্রিটা একটু কাইন্ডলি শুনেন। এটা এমআরসিপির ক্ষেত্রে খুবই একটা সিগনিফিক্যান্ট জিনিস, কারণ ইনভ্যারিয়েবলি কোশ্চেনটা বারবার ঘুরায় পেঁচায় পরীক্ষায় দিতে চায়। পার্ট 1-এও দেয়, পার্ট 2-তেও দেয়, পার্ট 2-তে ছবির সাথেও দেয়, পেসেসে অনেক সময় লাখ খারাপ থাকলে কেস থাকতে পারে। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করি। আমি আগে একটা গল্প বলি, গল্পটা একটু আমরা কাইন্ডলি শুনে, ক্লাসটা আর লেন্দি করবো না। আচ্ছা, দেখেন এখানে একটা বিষয় আছে, যে একটা মিস্টার এক্স 45 ইয়ার্স ওল্ড, তার রিকারেন্ট হাইপারটেনশন আছে ফর লং হিস্ট্রি। আমি একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি কি ঘটনা। ধরেন তার হচ্ছে 2 বছর আগে তার প্রথম হাইপারটেনশন ডায়াগনোসিস হয়েছিল। হাইপারটেনশনের সময় তার বিপি ধরেন ছিল হচ্ছে 140, সরি 180, আমি একটু এটা অমিট করি। ধরেন তার 2 বছর আগে হাইপারটেনশন ছিল, ধরেন বিপিটা ছিল 180/90। ঠিক আছে, এরকম একটা হাইপারটেনশন ছিল 2 বছর আগে। 2 বছর আগে হাইপারটেনশন এরকম হিস্ট্রি নিয়ে লোকটা আসছে। এই হাইপারটেনশনের জন্য তখন সে প্রথমে আসার পরে তাকে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা আমরা এমআরসিপির জন্য প্রিপারেশন নিচ্ছি বা যারা এফসিপিএস ডিটেইলস পড়ছেন তার জন্য এটা খুব কমন কোশ্চেন। ঠিক আছে, তারপর আমি একটু বলছি বাকিদের জন্য, যে
2 বছর আগে তার প্রথম হাইপারটেনশন ছিল, সে আসছিল 180/90 একটা একটু প্রেশার নিয়ে, যার কারণে তাকে অ্যান্টি হাইপারটেনসিভ দিল। অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার পরে হঠাৎ করে তার বিপি খুবই ফল করে গেল, এত ফল করে গেল যে তাকে অ্যান্টি হাইপারটেনসিভটা বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, বন্ধ করে দেওয়া হলো, দিয়ে তারপর তাকে এভাবে ডিসচার্জ করে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা একটু আমার কথাটাকে শুনেন পুরা কমপ্লিট করে তারপর। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভটা বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়ার পরে এখন সেকেন্ড এপিসোডে আবার সে পেশেন্টটা হাইপারটেনশন নিয়ে আসলো, হাইপারটেনশন নিয়ে আসার পরে আবার প্রেজেন্ট করলো, তখন তাকে আবার একটু কাউন্সিলিং করে হোম ব্লাড প্রেশার মনিটরিং এর মধ্যে পাঠিয়ে দিল। ইউজুয়ালি অ্যান্টি হাইপারটেনসিভ এর ক্ষেত্রে আমরা সেই কাজটা করে থাকি। ঠিক আছে, তারপর ওই সময় তাকে অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার পর মানে আর দেওয়া হলো না। তারপর সে কয়েকদিন ভালো ছিল, বিপি টিপি কিছু ছিল না, কয়েকদিন পর আবার সে হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করলো, তখন তাকে তার ডায়াগনোসিস দেওয়া হলো হোয়াইট কোট হাইপারটেনশন। ঠিক আছে, দিয়ে তাকে কোনো ট্রিটমেন্ট না দিয়ে কাউন্সিলিং করে পাঠিয়ে দেওয়া হলো, বা তার হাইপারটেনশনটা ইমপ্রুভ হলো না, পরে তাকে বাধ্য হয়ে আরো ডিটেল ইনভেস্টিগেশন করা হলো। এরকম একটা লোক আপনার কাছে আসছে যে তার সাথে হেডেক আছে, প্যালপিটেশন আছে, সোয়েটিং আছে। ঠিক আছে, এবং ইন বিটুইন দ্য এপিসোড, যখন সে এর মাঝখানে যে সময় তার হাইপারটেনশন থাকে না, সে নর্মাল থাকে, এই সময় তার হেডেকও থাকে না, প্যালপিটেশনও থাকে না, সোয়েটিংও থাকে না। এখন এই সময়টা তার নতুন হাইপারটেনশন নিয়ে আসছে, আমি দেখছি তার বিপি হচ্ছে এরকম 147/82, কোনো রকম ভাবে তার অ্যান্টি হাইপারটেনসিভ নাই, সিবিসি তে তার পলিসাইথেমিয়া আছে, আরবিএস তার একটু বেশি, মানে সে কিন্তু ডায়াবেটিকের মতো একটা ফিচার ডেভেলপ করেছে। ডায়াগনোসিস অলরেডি দুইজন আমার কথা শুরুতেই মনে হয় দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এখানে আমি অনেকগুলো প্রশ্ন করব আর অনেকগুলো এক্সপ্লেনেশনও করব। সেটা হচ্ছে প্রথম কথা একটু আমাকে কাইন্ডলি বলেন এখানে পলিসাইথেমিয়া কেন হয়? এখানে পলিসাইথেমিয়া কেন হয়, এখানে আরবিএস কেন বাড়ে, আর এখানে কেন এপিসোডিকই তার হাইপারটেনশন হচ্ছে, এই ঘটনাগুলো কেন ঘটছে, আর দোষটা কার ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে এখানে পলিসাইথেমিয়া কেন হচ্ছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এখানে আরবিএস কেন বাড়ছে, তৃতীয় প্রশ্ন হচ্ছে এখানে এপিসোডিক কেন ম্যানিফেস্টেশন হচ্ছে। দোষ কার ছিল এটা নিয়ে আমরা আলোচনা না করি, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, আচ্ছা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, আরো কারো কোনো আইডিয়া পলিসাইথেমিয়া কেন হচ্ছে? ডায়াবেটিসই বা কেন বাড়ছে এখানে, মানে আরবিএস কেন বাড়ছে, পলিসাইথেমিয়া কেন হচ্ছে, পেশেন্টের কেন এপিসোডিক ম্যানিফেস্টেশন হচ্ছে? আচ্ছা, ভেরি গুড। এখানে পলিসাইথেমিয়া হচ্ছে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনের জন্য। কিছু কিছু থিওক্রোমোসাইটোমা, এটা হচ্ছে ম্যালিগন্যান্সি কোন জায়গায়, সিম্প্যাথেটিক অ্যাড্রেনাল মেডালার, অ্যাড্রেনাল মেডালাতে যদি এক্সেস হরমোন সিক্রেটিং কোনো টিউমার জেনারেট হয়, সেটার কনসিকুয়েন্সে যেটা হয় সেটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এটা হলো নাম্বার ওয়ান। এছাড়াও এক্সট্রা অ্যাড্রেনাল একটা কারণ আছে অর্গান অফ জোকার ক্যান্ডল থেকে, সেটা পরের বিষয়, ওটা আমরা ডিটেলস ইনশাল্লাহ আমাদের ক্লাসে আমরা আলোচনা করবো। বাট এখানে আমার কাছে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে পলিসাইথেমিয়া হচ্ছে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনের জন্য। ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন করে এমন কিছু টিউমার, এমআরসিপি, এফসিপিএস, যে কোনো পরীক্ষার জন্য একদম খুবই কোর। একটা হচ্ছে সেরেবেলার হেমানজিওব্লাস্টোমা, রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, আর ফিওক্রোমোসাইটোমা। তো এখানে পলিসাইথেমিয়া হচ্ছে ডিউ টু এক্সেস আপনার ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন। ঠিক আছে, এটা গেল এক্সিলেন্ট একটা অ্যান্সার। আচ্ছা, আমাকে একজন কাইন্ডলি বলে এখানে আরবিএস কেন বাড়ে? হ্যাঁ, ভন হিউপেন লিন্ডু সিনড্রোমও হ্যাঁ হতে পারে, ওটা সেরেব্রাল হেমানজিওব্লাস্টোমা হতে পারে। ভেরি গুড। আমাকে একটু কাইন্ডলি একজন বলেন এখানে কেন আরবিএসটা বাড়ছে?
আর কিছু বলবো না আজকে। আরবিএসটা কেন বাড়ছে একজন আমাকে একটু কাইন্ডলি বলেন, আর এপিসোডিক কেন হচ্ছে ওটা দিয়ে আমি ব্যাখ্যাটা দিব। আরবিএস কেন বাড়ছে? অ্যাসিটাইল কোলিন ইনক্রিজেস আরবিএস। আচ্ছা, এটা অত চমৎকার ব্যাখ্যা না। আরো কোনো আইডিয়া? ক্যাটেকোলামাইন, এক্সিলেন্ট। আচ্ছা, আর কারো কোনো ধারণা? আচ্ছা, মাসল, হ্যাঁ এক্সিলেন্ট, ভেরি গুড, একটা চমৎকার আর কেন, কারো কোনো আইডিয়া? আচ্ছা, এখানে ফিওক্রোমোসাইটোমাতে যেটা হয়, এখানে সিম্প্যাথেটিক যে স্টিমুলেশনটা আসে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা হয় অলওয়েজ, এই হরমোনটা এপিসোডিক। ইউজুয়ালি মোস্ট অফ দা কেসে হরমোনগুলো কিন্তু এপিসোডিক সিক্রেশন হয়, ঠিক আছে? বিশেষ করে অ্যাড্রেনাল মেডালাতে কিন্তু এপিসোডিক, মানে একটা টাইম পরে সিক্রেশন হয়, হঠাৎ করে একটু মানে বেশি ফ্লো এসে আবার চুপচাপ হয়ে যায়, ঠিক আছে, বন্ধ। আবার দেখা যাচ্ছে পার্টিকুলারলি কোন সময় একটু বেশি ট্রিগারটা হয়, যেটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা ডিটেলস পড়াবো। যদি পার্টিকুলারলি কোনো ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে কোনো রকম ম্যানিপুলেশন হয়, যদি আপনি ধরেন অ্যাবডোমেন ডিপ পালপেশন করতে গেছেন, মেডিকেল এক্সামিনেশন করতে যে একটা ফিওক্রোমোসাইটোমার পেশেন্ট, আপনি একদম লোয়ার অ্যাবডোমেন না বুঝে কোনো কারণে পালপেট, কারণ তার ধরেন কোনো এমনি অ্যাবডোমেন পালপেট করতে যায়, বা ফিফথ ইয়ারে কোনো স্টুডেন্ট পালপেট করতে যে জোরে চাপ দিয়েছে, দিয়ে অ্যাডেনাল মেডালাতে হঠাৎ করে একটু স্টিমুলেশন হয়েছে, তখন হঠাৎ করে একটু হরমোন সিক্রেশন হয়। এমন কিছু কিছু বিষয় আছে, এমন কিছু কিছু বিষয় আছে যেই কারণে হঠাৎ করে একটা এপিসোডিক সিক্রেশন হয়, সিক্রেশন স্টিমুলাসটা চলে গেলে আবার অটোমেটিক্যালি হরমোন চুপচাপ হয়ে যায়, ঠিক আছে? আপনারা যারা হাউস দেখেছেন, মানে হচ্ছে এপিসোড, মানে হচ্ছে মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড একটা এপিসোড ছিল ফিওক্রোমোসাইটোমা রিলেটেড, যে তার টেম্পোরারি আউটবার্স্ট হয়, এই সময় তার অ্যাড্রেনালিন হ্রাসের কারণে সে একটা করে ক্রাইম করে। অ্যাকচুয়ালি এটা সে নর্মাল সেন্সে করে না, ডিউ টু ফিওক্রোমোসাইটোমা। ওই সময় তার এক্সেস অ্যাড্রেনালিন, এক্সেস এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন সিক্রেটের জন্য তার টেম্পোরারি হ্রাসটা হয়। তো এখানে পুরো ব্যাপারটাই হয় এপিসোডিক। এই জন্য এখানে এপিসোডিক হাইপারটেনশন, এপিসোডিক হেডেক, এপিসোডিক পালপিটেশন, এপিসোডিক সোয়েটিং। হেডেক, পালপিটেশন, সোয়েটিং ইজ ডিউ টু এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, মানে ক্যাটেকোলামাইনের জন্য। আর ক্যাটেকোলামাইন যখন যায় একমাত্র ইনসুলিনের এগেনস্টে, গ্লুকাগন বলেন, গ্রোথ হরমোন বলেন, তারপর ক্যাটাকোলামাইন, এগুলো সব ডায়াবেটোজেনিক হরমোন না? যখন টেম্পোরারিলি আপনার ক্যাটাকোলামাইন বেশি তৈরি হবে, এর কনসিকুয়েন্সে তখন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বেড়ে যাবে, অনেক সময় গ্লাইকোজেনাস লাইসিসও হতে পারে। মেন কথা হচ্ছে টেম্পোরারি গ্লুকোজ সার্জ হবে, ঠিক আছে? লং স্ট্যান্ডিং যদি বাড়ে তাহলে আলাদা কন্ডিশন। টেম্পোরারি গ্লুকোজ সার্চ হবে, যখন পেশেন্টের সিক্রেশন হবে তখন তার আরবিএস বেশি থাকবে, ইউরিনের মধ্যে আমরা তখন হচ্ছে ব্লাড গ্লুকোজ পাবো, ঠিক আছে? এই কনসিকুয়েন্সে তার এপিসোডিক হেডেক, এপিসোডিক পালপিটেশন, এপিসোডিক সোয়েটিং হতে পারে। আর এই কারণে আমি যেহেতু এই পরে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়, এই জন্য সিবিসি পলিসাইথেমিয়া পেতে পারি, কারণ এটা প্যারানিওপ্লাস্টিক ফেনোমেননের জন্য, আর সাথে ডায়াবেটিস বাড়তে পারে। এটা ডায়াগনোসিস হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। আরেকটা ইন্টারেস্টিং কথা বলে শেষ করব, ফিওক্রোমোসাইটোমা, যেটা আমরা ডিটেইলস ইনশাআল্লাহ পড়াবো, ফিওক্রোমোসাইটোমা ইটসেলফ কখনো আইসোলেটেড হয় না, ঠিক আছে? এর সাথে অনেক সময় মাল্টিপুল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার সম্পর্ক আছে, বিশেষ করে টাইপ 2। কারণ টাইপ 2 দুইটা টাইপ আছে, টাইপ 2A আছে, 2B আছে। 2A হোক আর 2B হোক, ঠিক আছে, এই সবগুলোর সাথে ফিওক্রোমোসাইটোমা অ্যাসোসিয়েশনে থাকে। তো এই কথাটা বলে আমি শেষ করতেছি আপনাদের। মোটামুটি ভাবে আমাকে সিনাস থেকে যেটা বললো যে আপনাদের ডেমো ক্লাসগুলো যেগুলো সামনে হবে, এগুলো সবগুলো হচ্ছে 29 তারিখে স্টার্ট হবে। মানে সরি, সব ডেমো ক্লাসগুলো কমপ্লিট করে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা 29 তারিখ হবে, যারা যারা পার্ট অনে অ্যাটেন্ড করবেন। এটা হলো নাম্বার 1। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রিপারেশনের জন্য একটা স্ট্রং ডিটারমিনেশন ইজ ম্যান্ডেটরি। তো আপনার যে গোলটা ক্রিয়েট করেছেন, এমআরসিপি দেন বা যেটাই করেন, বা এমআরসিপি যদি স্ট্রংলি দিতে চান, এটা একটা স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে। বিকজ হচ্ছে নলেজ গুলো এখানে আপনি এক্সটেন্সিভ আকারে নলেজ গুলো শিখবেন, এটা একটা উইথ ইমপ্লিকেশন সহ। কারণ আমি কিছু কিছু কোশ্চিন গুলো বললাম, এখানে আপনারা বুঝছেনই যেখানে কোশ্চিন শুধুমাত্র ডায়াগনোসিস চাই না, কোশ্চিন গুলো একটু ডিপেও একটু নলেজটা চাই, ঠিক আছে? প্লাস কিছু কোর নলেজ গুলো, কোর কিছু বেসিক নলেজ, কোর কিছু সিচুয়েশনাল সার্কামস্ট্যান্সেস, এগুলোকেও এরা একটু চেক করে দেখে। তো আশা করি আপনারা সবাই একটু ডিটারমিন থাকবেন, ভালো মতো বইগুলো দেখার চেষ্টা করবেন, এটাই। আর হচ্ছে আমাদের সাথে যদি ওরিয়েন্টেশন ক্লাস স্টার্ট যখন হবে 29 তারিখ থেকে, আমাদের সাথেই থাকবেন। এই কথা বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থাকেন।
আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ পেশেন্স নিয়ে পুরো লেকচারটা মানে এই কয়েকটা কোশ্চেন শোনার জন্য। আশা করি এই কোশ্চেনগুলো আপনাদের কিছুটা হলেও যদি মেডিসিনের প্রতি আর এন্ডোক্রাইনোলজি সহ বিভিন্ন বিষয়ের প্রতি যদি একটু ফ্যাসিনেশন গ্রো করতে হেল্প করে তাহলে আমি আমার নিজের এই ক্লাসটাকে সার্থক মনে করব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ক্লোজ করে দিচ্ছি।